স্যার আমরা লাইভ স্টার্ট করে দিয়েছি স্যার। হ্যালো অ্যান্ড ভেরি ওয়েলকাম এভরিওয়ান টু অ্যানাদার সেশন অফ ত্রিপলি লাইভ। এবং আজকে আমরা কথা বলবো হায়ার স্টাডিজ অ্যাব্রড এই টপিক নিয়ে। এবং আজকে আমাদের সাথে যে আছেন, হি ইজ কোয়াইট ফেমাস ইন জিওবি, স্পেশালি ইন আওয়ার ডিপার্টমেন্টস। তো স্যার আপনি হচ্ছে 2019-এ চলে গিয়েছিলেন তাই না স্যার, গ্রিন থেকে? উনিশে উনিশে ফল 2019 আমার শেষ ছিল আর কি। আমাদের তো সেমিস্টার শুরু হয় ইউজুয়ালি এক মাস হয় আর কি। 2020-এর জানুয়ারিতে আসলে আমার শেষ ছিল গ্রিন ইউনিভার্সিটিতে। আচ্ছা আচ্ছা, ওকে স্যার। তারপর আমি স্যারের পরিচয়টা আর একবার দিয়ে নিই, অনেকে হয়তো স্যারকে চিনে। তারপর আমি বলে নিই, স্যার হচ্ছে খান রহমতুল্লাহ স্যার। স্যার আমাদের ত্রিপলি ডিপার্টমেন্টেই ছিলেন। স্যার এখন অস্ট্রেলিয়াতে আছেন এবং সেখানে স্যার পিএইচডি করতেছেন। আচ্ছা, আমাদের আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলতেছি সেটা হচ্ছে আমাদের হায়ার স্টাডিজ অ্যাব্রড। স্যার আমার প্রথম প্রশ্ন স্যার আপনার কাছে, যে আমরা বিদেশেই কেন যাব? মানে আমরা তো, আমাদের তো আরো অনেক ক্যারিয়ার পাথ থাকে, যেমন হচ্ছে অনেকে চিন্তা ভাবনা থাকে যে আমরা হচ্ছে বাংলাদেশে জব করতে পারি, অথবা বাংলাদেশ সরকারি জব থাকে, বাংলাদেশে পাবলিক থেকে অথবা প্রাইভেট অনেক ইউনিভার্সিটিতে এখন মাস্টার্স করা যায়। তো এগুলা রেখে আমি বিদেশে কেন যাব? আচ্ছা, ধন্যবাদ সজীব। আমি একটু জেনারেল বলি আর কি, ইঞ্জিনিয়ারিং না বলে ওভারঅল। আমাদের ইউনিভার্সিটি যে টার্মটা, এটা আসলে ইউনিভার্স থেকে আসছে। ইউনিভার্স মানে বিশ্ব, বিশ্ববিদ্যালয় মানে হচ্ছে আসলে বিশ্বের বিদ্যালয়। তো বিশ্ব কিন্তু স্কুল হয় না, ইউনিভার্স মানে বিশ্ব, বিশ্ববিদ্যালয় মানে হচ্ছে আসলে বিশ্বের। ইকো হচ্ছে মনে হয়। হ্যাঁ স্যার, এখন ঠিক আছে স্যার। আচ্ছা, তো এটাতে তো বিশ্ববিদ্যালয় যেটা, তো ওইখানে যারা পড়ে ওরা আসলে সারা বিশ্বের জন্য তৈরি হয়। একটা বাংলাদেশে যে ছেলেটা এসএসসি পাস করলো, আসলে সারা বিশ্বের জন্য তৈরি হয়নি। সারা বিশ্বের স্ট্যান্ডার্ড একটু অন্যরকম, যেমন এটাকে আমরা ইকুইভ্যালেন্ট টু ও লেভেল বলি। তারপরে হুম যারা ইন্টারমিডিয়েট আমরা যেটা পড়ি বা এইচএসসি, ওইটারে ইন্টারন্যাশনালি ওইটারে বলে হচ্ছে এ লেভেল। বাট আমরা ইউনিভার্সিটিতে যেটা পড়ি বা বিশ্ববিদ্যালয়ে যেটা পড়ি, ওইটা আসলে সারা বিশ্বে এটা অলরেডি ওয়েল নোন। সো এই জন্য হচ্ছে আমি আমার পরবর্তী জীবনটা আসলে কিভাবে কোন লাইনে দেখতে চাই, এই অনুযায়ী আমার হাঁটা দরকার। এখন এটা যদি আমার দেশে অপরচুনিটি থাকে আমি দেশে থাকবো, অপরচুনিটি যদি বাইরে থাকে আমি অবশ্যই বাইরে যাব। এই তথ্য প্রযুক্তির যুগে বা এখন যে ফেজটা চলছে কমিউনিকেশন ট্রান্সপোর্টেশন, সে অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশে যেতে 8 আর 4 12 সর্বোচ্চ 12 ঘন্টা হচ্ছে জার্নি, প্লেন জার্নি। তো এখানে প্রায় 10,000 কিলোমিটার আমরা মাত্র 11.5 বা 12 ঘন্টায় চলে আসতে পারতেছি, এটা কোনো ব্যাপারই না। তো পৃথিবীটা হুম হুম। ছোট হয়ে আসছে। তো আমরা যেখানে থাকি না কেন, সে আমি পড়ার জন্য যাই, আমি কর্মক্ষেত্রের জন্য যাই। তো এটা আসলে আমাদের যারা ইউনিভার্সিটিতে পড়ি আমাদের জন্য হচ্ছে, আমাদের ডিগ্রিটা যেহেতু ইন্টারন্যাশনাল ডিগ্রি, সো বিশ্বের যে কোনো দেশে আমি এই ডিগ্রির পরবর্তী ফেজের জন্য যেতে পারি। সেটা হতে পারে আরো একটা ডিগ্রি, মাস্টার্স অথবা পিএইচডি, অথবা আমি চাইলে চাকরির জন্য যেতে পারি, যে হ্যাঁ বাংলাদেশ থেকে কোনো একটা ডিগ্রি করছি, আমার চাকরির জন্য আমাদের অনেক ছেলে, ইভেন ইউনিভার্সিটি অনেক ছেলে আছে অন্য অন্য দেশে চাকরি অলরেডি করছে। অনেকে আছে মাস্টার্স করে চাকরিতে ঢুকে গেছে, এমনও আছে যে হুম হুম। বাংলাদেশে ব্যাচেলর করছে, অন্য দেশে এখন চাকরি করছে। এরকম আমাদের ট্রিপলির আমি অ্যাটলিস্ট 4টা 5টা গ্রাজুয়েট চিনি আর কি। সো এই জন্য ওই হায়ার স্টাডি ওটা তো একটা স্পেসিফিক। তো আমার কর্মক্ষেত্র হোক, আমার শিক্ষাক্ষেত্র হোক, আমরা আসলে বাংলাদেশের ভিতরে সীমাবদ্ধ নই। তো আমাদের স্বপ্নটা বড় রাখতে হবে, যে আমি পড়তেছি এটা আসলে আমার এজন্য নিজেকে তৈরি করা আর কি, আমার নিজের জাতির জন্য তৈরি করা এবং আন্তর্জাতিকভাবে নিজেরা তৈরি করা আর কি। আশা করছি তুমি বুঝতে পারছো। হ্যাঁ স্যার। স্যার আমি আপনার কাছ থেকে একটু গল্পটা শুনতে চাই। মানে স্যার আজকে আমাদের সেশনের ইয়েটা ছিল যে আপনার সাথে স্যার অনেকদিন কথা হয় না, আপনার সাথে একটু আড্ডা দিব আর কি এই টপিক নিয়ে। স্যার আপনার সাথে আমার মানে একটু জানতে চাই আপনার জার্নিটা, কারণ আপনার মাস্টার্স প্লাস পিএইচডি দুইটাই স্যার দেশের বাইরে। তো আপনি মাঝে স্যার আমাদের গ্রিনে ছিলেন বেশ কিছুদিন, তারপর স্যার আবার হঠাৎ করে চলে গেলেন পিএইচডি করতে। স্যার আপনার মানে মানে মাস্টার্স এর কাহিনীটা একটু আমরা জানতে চাই, যে আপনি মানে ওই জার্নিটা কেমন ছিল, কারণ মাত্র ব্যাচেলার শেষ করে মানে কিভাবে ক্যারিয়ার পাথটা ঠিক করলেন বা কিভাবে কি করলেন স্যার? আচ্ছা, এই তোমাদের সাথে আমার একটা অন্যতম বড় মিল হচ্ছে, আমি নিজেও প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ছি। হ্যাঁ। আসনুল্লাহ থেকে ফল 2009-এ পাস করছি। ওটা আসলে 2010-এর শুরুর দিকে আর কি। তো আমার রেজাল্ট যেটা ছিল, আমাদের সেকশনে প্রায় 200 স্টুডেন্ট ছিল, ওর ভিতরে আমার পজিশন
এইট ছিল আর কি। তো প্রথম দিকে যারা 3-4 জন ছিল ওরা আমাদের এখানে ফ্যাকাল্টি হয়ে গেল। আমার ইচ্ছা ছিল যে দেশের বাইরে যাব, আরেকটু পড়বো আর কি। দেশের ভিতরে পড়া যায়, তো আমি এই দুটার পার্থক্য, ভিতরে বাইরে পড়ার পার্থক্যটা এটা পরে বলবো। তো এটা আমি চিন্তা করছি যে যদি আমার হায়ার স্টাডিজের জন্য দেশের বাইরে যেতে হয় তাহলে পড়াশোনার সাথে আমার লেগে থাকতে হবে। এটার জন্য আমি চাচ্ছিলাম যে কোনো একটা ইউনিভার্সিটিতে দেখি লেকচারার হিসেবে জয়েন করা যায় কিনা। তো ওইখানে বিভিন্ন ইউনিভার্সিটিতে যে রিটেন টেস্ট হয়, ভাইবা হয়, তারপরে হচ্ছে কিছু কিছু ইউনিভার্সিটিতে তোমার ডেমনস্ট্রেশনও হয় বা প্রেজেন্টেশন নেয়। তো কয়েকটা ইউনিভার্সিটিতে দিলাম, রিটেনে দেখা যায় ভালো হচ্ছে। তো ওইসব জায়গায় আমাদের কম্পিট করা লাগতো। বুয়েটের ছেলেরা আছে, কুয়েটের, চুয়েটের, রুয়েটের, ইভেন এমআইএসটির, আইইউটির বা অন্য যে ভালো প্রাইভেট ইউনিভার্সিটিগুলো ছিল ওদের সাথে রিটেনে আমার কম্পিট করা লাগতেছে। সরি। তারপরে তোমার এরপরে হচ্ছে পরবর্তী ধাপ, সে ভাইবা, প্রেজেন্টেশন, এইগুলা। তো এরকম আমি জাস্ট কয়েক মাস পরেই আমি ফুল টাইম লেকচারার হিসেবে জয়েন করলাম প্রাইম ইউনিভার্সিটিতে মিরপুর একে। তো ওইটাতে প্রায় 1 বছর 7 মাসের মতো আমি লেকচারার হিসেবে ছিলাম। এরপর 2012-র শেষের দিকে আমি তখন ইউনিভার্সিটি মালায়াতে মাস্টার্স করতে চলে যাই। তো ওইটাও একটা ইসে আমার জন্য লাকি ছিল। আমি আমার ফ্রেন্ড গেলাম, ও আসনুল্লাতে ছিল। তো প্রথমে চিন্তা করতেছিলাম যে মালয়েশিয়া, এখানে যদি যাই কেমন কি হয়। অনেকে মানুষ মালয়েশিয়া শুনলে নাক শিক্ষা, তো আসলে অত ভালো স্বচ্ছ ধারণা ছিল না, আজ থেকে আরো 9 বছর আগের ব্যাপার। তো আশেপাশে যারা বড় ভাই আছে, আমার শ্রদ্ধেয় টিচাররা যারা ছিলেন আমার ইউনিভার্সিটির, আমি জিজ্ঞেস করলাম যে কি অবস্থা। আবার ইউনিভার্সিটি মালায়া তখন হচ্ছে ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ 157 ছিল। তো চিন্তা করতেছি যে সারা দুনিয়াতে 2-3 হাজার ইউনিভার্সিটি আছে ভালো ভালো, এর ভিতরে 157 তো ভালোই, যাই দেখি কি হয়। পরে ওইখানে গেলাম। তো যে ওইখানে আমার যে মেইন সুপারভাইজার ছিলেন প্রফেসর ডক্টর সাইদুর রহমান স্যার। তো স্যারের কাছে আমার আসলে মাস্টার্সে যে আমার হাতে খড়ি হলো রিসার্চের। কারণ আমার ব্যাচেলারে আমি যতটুকু করছিলাম, আমি টেলিকমের উপর একটা থিসিস ছিল, ওইখানে যে পুরো রিনোভেল এনার্জি, আমি সোলারের উপরে কাজ করা শুরু করলাম। ওইখান থেকে হচ্ছে ওই 2-2.5 বছরে ওইখানে আমরা মালয়েশিয়ার একটা গভর্নমেন্ট ফান্ডে রিসার্চার হিসেবে কাজ করছি। আর আমাদের ডিগ্রিটা ছিল ফুলি রিসার্চ, মানে এখানে কোনো ধরনের কোর্স ওয়ার্ক ছিল না আমাদের। তো ওইটা সাকসেসফুলি কমপ্লিট হলো। তো ওইখানে থাকা অবস্থায় কিছু ভালো পাবলিকেশন করতে পারছি আর কি। আমাদের এখানে টিম ওয়ার্ক ছিল। সাইদুর রহমান স্যার এই ব্যাপারে খুবই একজন স্বনামধন্য। মালয়েশিয়াতে পরপর 3বার উনি শ্রেষ্ঠ রিসার্চার হিসেবে নির্বাচিত হয়েছিলেন আমাদের ওই সময়, 2012, 2013, 2014-তে যতটুকু মনে পড়ে। তো এখানে যে জার্নিটা শুরুর দিকে একটু কোপ আপ করতে সমস্যা হয়ে যাচ্ছিল, যে রিসার্চ একটা নতুন টার্ম। আমরা যদি এরকম থাকে যে আমার একটা সিলেবাস দেওয়া আছে, আমি এই সিলেবাসের উপরে পড়লাম, পড়ে হচ্ছে পরীক্ষা দিলাম, একটা গ্রেড পাইছি। বাট রিসার্চের এমন একটা ব্যাপার, কোন একটা টপিক আছে, যারা একদম নতুন যারা আছে তাদের আমি বলি যে কেবল ফার্স্ট ইয়ারে ভর্তি হচ্ছে, সেকেন্ড ইয়ারে রিসার্চ কি জিনিস বুঝে না। আমার এখানে একটা মগ আছে, এই যে মগটা আছে, এই মগটা বাংলাদেশি টাকা, কথার কথা 200 টাকা। এই সেম মগটা যদি আমি এখন সেম কাজ করে, মগে যেরকম হচ্ছে আমি পানি গরম করতেছি, পানি চা খাচ্ছি বা আদার্স কাজ করতেছি, এই সেম ম্যাটেরিয়ালস বা কাছাকাছি কোনো ম্যাটেরিয়ালস দিয়ে এই মগটা দিয়ে আমি 150 টাকায় যদি তৈরি করতে পারি, তাহলে আমার প্রাইসিংটা 50 টাকা করে কমে আসলো। তো এটার জন্য করে কি, গভর্নমেন্ট থেকে বা ওই ইন্ডাস্ট্রি থেকে কোন ইউনিভার্সিটির কোন এক প্রফেসরে এটা দিল, ম্যাটেরিয়াল সায়েন্সের কোন প্রফেসরে বললো যে স্যার আপনাকে আমি এই যে 50 লাখ টাকা দিলাম, আপনি একটু আমার এই মকটা ডেভেলপ করে দেন। যে কিভাবে ডেভেলপ করছে, মকটা এই অবস্থা আছে, আপনি খরচটা কমাই দেন। তখন সেই স্টুডেন্ট নিয়ে এটা গবেষণা করলো 6 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর পরে দেখলো কি যে হ্যাঁ, এই যে ম্যাটেরিয়ালসটা আছে এটা বাদ দিয়ে থুয়া অন্য ম্যাটেরিয়ালস দিলে সেম পানি খাওয়ার কাজটা আমার সার্ভ হয়ে যাবে, পারপাসটা সার্ভ হবে, এই মগের খরচ কমে আসবে। তখন এই তার লাভটা কি হবে, তখন তারা এরকম মগ কোটি কোটি পিস তখন এরা তৈরি করবে। ইউনিভার্সিটির একটা যে অ্যামাউন্টটা দিল, এটা হলো একটা ইনভেস্টমেন্ট, এটা ইন্ডাস্ট্রি থেকে একটা ইনভেস্টমেন্ট হয়। এটা এটা এই রেজাল্টটা আবার ইন্ডাস্ট্রিতে যখন ব্যাক যায় তখন এই ডেভেলপমেন্টটা আসে। তো এটা আসলে সারা দুনিয়াতে যে এই যে টেকনোলজিক্যাল যত ডেভেলপমেন্ট গুলো হচ্ছে, এগুলো আসলে ইউনিভার্সিটির অবদান।
সাথে কিছু রিসার্চ সেন্টারও থাকে। উন্নত দেশগুলোতে কিন্তু এরকমই হয়, ইউনিভার্সিটি কেন্দ্রিক হচ্ছে তোমার রিসার্চ হয়। দুনিয়ায় মানে কোন জাতি এগোতে গেলে হচ্ছে শিক্ষা খাতটাকে স্ট্রং করতে হবে। ওইখানে যে গবেষণাগুলো হয় ওর প্র্যাকটিক্যাল প্রয়োগটা কিন্তু ফিল্ডে হয়। বাংলাদেশেও কিন্তু এরকম উল্লেখযোগ্য দুইটা আছে আমি বলবো। এক হইতেছে তোমার এই পাটের যে গবেষণা, দেখবা যে পাটের ব্যাপারে আমাদের এটা আছে। আরেকটা হলো ধানের ক্ষেত্রে যে গবেষণাটা, অল্প জায়গার ভিতরে বেশি ধান, পোকামাকড়, পানি টানি সহ্য করার ক্ষমতা আছে এরকম ধান। এরকম কিন্তু কৃষি খাতে বাংলাদেশের গবেষণাটা অনেক ভালো এবং এটা কিন্তু খুব বাস্তবমুখী। অন্যান্য যে ব্যাপারগুলো আছে কিছু কিছু ক্ষেত্রে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এগুলা ফিল্ডে প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করা যায়, আবার কিছু কিছু ব্যাপার আছে আমাদের ফিল্ডে অ্যাপ্লাই করার সুযোগ নেই। তো ওই মালয়েশিয়াতে বসে আসলে এই ধারণাটা আমার ভিতরে আসলো যে রিসার্চটা এরকম। তার মানে মাস্টার্সে আমার যে রিসার্চের হাতে খড়িটা যতটুকু হয়েছে ওইটা দেওয়ার পরে হচ্ছে আমি যখন আবার বাংলাদেশে ব্যাক করি তখন হচ্ছে এই গ্রিন ইউনিভার্সিটিতে তখন হচ্ছে আমি শুরুর দিকে হচ্ছে তখন মুহিবুল্লাহ ভুঁইয়া স্যার ছিলেন হচ্ছে চেয়ারপারসন ট্রিপলির। আমি 2 মাসের জন্য হচ্ছে 2টা কোর্স, কোন একজন আবির চৌধুরী নামে এক টিচার চলে গিয়েছিলেন, তার পরিবর্তে তার 2টা কোর্স আমি কন্টিনিউ করলাম। পরে স্যার বললো কি যে স্টুডেন্টের এভালুয়েশন তো ভালো, তুমি ফুল টাইমের জন্য অ্যাপ্লাই করতে পারো। পরে আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে জয়েন করি। তো আমার এই মাঝখানে এই যে এইটা এই 2-2.5 বছরের যে এক্সপিরিয়েন্সটা, আমার ওই এক্সপিরিয়েন্সটা পাবলিকেশন এর জন্যই কিন্তু আমি জাস্ট 2 বছর আগেও লেকচারার ছিলাম। আমার ওই পাবলিকেশন আর রিসার্চের এক্সপিরিয়েন্সের জন্য গ্রিন ইউনিভার্সিটি কিন্তু আমাকে সরাসরি সহকারী অধ্যাপক হিসেবে নিয়োগ দেয়। তারপরে তোমাদের সাথে প্রায় 4, 4.5 বছরের একটা জার্নি ছিল। তারপর আলহামদুলিল্লাহ এখন আমি এখানে এনার্জি বিল্ডিং নিয়ে কাজ করতেছি এখানে, ওয়ান অফ দ্য টপ প্রজেক্ট ইন মাই ইউনিভার্সিটি। এই তো স্যার, আপনারা অনেক পুরাতন স্টুডেন্টরা আমাদের কমেন্ট করতেছেন। আমি তো একজনের নাম বলি স্যার, এমডি শামসুজ্জামান, তাহমিদুল ইসলাম, সুমাইয়া সিমু। স্যার আপনাকে সবাই অনেক মিস করে। স্যার আপনি বাংলাদেশে আসলে অবশ্যই একদিন স্যার আমাদের ইউনিভার্সিটিতে আসবেন, আপনার সাথে সবাই আমরা দেখা করবো। ইনশাল্লাহ। আমি শামসুজ্জামান সহ এরা যারা আছে ওদের অধিকাংশই আমি ডাইরেক্ট ক্লাস নিছি। তো আমার একটু একটু বলে নি, এটা আমাদের ডিসকাশনের বাইরে। হ্যাঁ স্যার, অবশ্যই অবশ্যই। আমি ইউজুয়ালি হচ্ছে স্টুডেন্টদের নাম ধরে ডাকা পছন্দ করি এবং অনেকের হচ্ছে রোল নাম্বার সহ মুখস্থ থাকে, তো হয়ে যেত আর কি রোল কল করতে যেতে। হ্যাঁ স্যার। রাস্তায় তুমি আছে আমার হঠাৎ করে ডাক দিতে হবে, এদিকে শুনে যাও, এই কেমন আছো, কি অবস্থা। তো এরা যারা আছে, আমি যদি বলি যে আমি ফার্স্ট হ্যান্ড হচ্ছে ক্লাসে টিচিং দিছি মোর দেন 3000 স্টুডেন্ট, এবং আমি আমার যেটা বিশ্বাস আর কি, আমি আমার স্টুডেন্টদের দেখলে আমি ওই এক নামে রাস্তা দেখলে আমি ডাক দিতে পারবো যে কি অবস্থা, কেমন আছে। আচ্ছা স্যার, ঠিক আছে, ধন্যবাদ। আপনার সাথে স্যার খুব দ্রুত আশা করি একদিন দেখা হবে। স্যার এবার স্যার আমরা নেক্সট আমাদের প্রশ্নটা হচ্ছে যে আমি যদি মানে ঠিক করেই ফেলি যে আমি এখন দেশের বাইরে যাব, কিন্তু স্যার এখন একটা বড় ডিলেমা আমাদের তৈরি হয় যে আমি এখন কোন দেশে যাব, মানে এত কান্ট্রি, এখন আমি কোন দেশে গেলে আমার জন্য ভালো হবে। আচ্ছা, এটা কিভাবে আমি ঠিক করতে পারি? এখানে যদিও শুধু আমরা মনে হয় তুমি ট্রিপলি রিলেটেড বলতেছো, এটা ডিপেন্ড করে হচ্ছে তোমার সাবজেক্ট একটা ব্যাপার, আরো আরো কিছু ক্রাইটেরিয়া আছে। সে যদি এরকম হয় যে যেমন আমি নিজেই কিন্তু মধ্যবিত্ত পরিবারের সন্তান, যাদের অনেক ফাইন্যান্সিয়াল সাপোর্ট নাই। তোমরা জানলে অবাক হবা যে অনেকে কিন্তু এখানে পিএইচডিও করতেছে, আমি দেখছি আমার ইউনিভার্সিটিতে পিএইচডিও সেলফ ফান্ডিং এ করে। সেলফ ফান্ডিং মানে কেমন, আমার এখানে বাংলাদেশি টাকায় আমার 4 বছরের পিএইচডি টিউশন ফি 1 কোটি টাকার উপরে। তো এটা কিন্তু আমার জন্য আসলে এটা সম্ভব না। আমার পক্ষ থেকে সেলফ ফান্ডিং, এটা তার মানে আমার স্কলারশিপ লাগবেই। ঠিক আছে, তো এটা ডিপেন্ড করে যে তুমি কোন দেশে যেতে চাও, তোমার নিজের একাডেমিক ব্যাকগ্রাউন্ড কেমন, তোমার ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড কেমন, কারণ খরচটা একটা মাথায় রাখতেই হবে। কারণ যখন তুমি ব্যাচেলারটা করে ফেলছো অলরেডি কিন্তু তোমার ফ্যামিলি তোমার পিছনে ওদিকে 12 আর 4 16 বছর, আর তুমি হচ্ছে যদি 5 বছর বা 6 বছরের ক্লাসে ওঠো, তার মানে 21-22 বছর ধরে তোমাকে তোমার ফ্যামিলি সাপোর্ট দিয়ে আসতেছে। তো তারা ওই ব্যাচেলার করার পরে আশা করে কি যে আমার বাচ্চা আমার এখন ফ্যামিলিতে কন্ট্রিবিউট করবে, বা ফ্যামিলিতে কন্ট্রিবিউট করুক বা না করুক, আর যাতে সে ফাইন্যান্সিয়াল বার্ডেন না হয়। কারণ আমরা উন্নয়নশীল দেশ, হ্যাঁ, এই ফাইন্যান্সের ব্যাপারটাতে কিন্তু আসলে আমরা মধ্যবিত্ত যারা আছে এরা কিন্তু খুবই স্ট্রাগল করে বাচ্চা কাচ্চা পড়াচ্ছে, আমাদেরকে
এই প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াইছে। তো এই তোমার ফাইন্যান্সের একটা বড় ইস্যু। তো এই ফাইন্যান্সের দিকগুলো তোমার চিন্তা করতে হয়। আবার সাথে চিন্তা করতে হয় যে আমি কোনো একটা দেশে যাব, যাওয়ার পরে আমার টার্গেট কি, আমি কি পড়ে বাংলাদেশে ব্যাক করব নাকি ওই দেশে আমি থাকতে চাই, আমি মাস্টার্স করার পরে কি ওইখানে জবে ঢুকতে পারবো কিনা, অথবা মাস্টার্সের পরে কি আমি পিএইচডি করতে পারবো কিনা, আমি কি ওই দেশে পিএইচডি করতে পারবো নাকি ওইখান থেকে অন্য কোনো কান্ট্রিতে যাওয়ার সুযোগ আছে। এরকম অনেকগুলা ইস্যু আছে কিন্তু কান্ট্রি সিলেক্ট করার ব্যাপারে। তো আমি যদি আমরা ওভারঅল বলি, ইউরোপিয়ান যে কান্ট্রিগুলো আছে, ইউরোপিয়ান কান্ট্রিতে অধিকাংশ কান্ট্রিতেই তোমার টিউশন ফি লাগে না। মানে তুমি ইউনিভার্সিটিতে যে পড়বা, ওরা কিন্তু পড়াশোনাটা ফ্রি করে রাখছে। সো মানে আমি যদি বলি যে জার্মানির কথা, জার্মানিতে হয়তো দুইটা একটা ইউনিভার্সিটি রিসেন্টলি টিউশন ফি এক্সপোজ করছে, বাট অধিকাংশ ইউনিভার্সিটিতে কিন্তু এখনো টিউশন ফি লাগে না। সজীব, কি শুনতেছো আমার কথা ক্লিয়ার? হ্যাঁ স্যার, আমি শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা, তারপরে হচ্ছে এই আমি যদি তোমার এই নরওয়ের কথা বলি, বা তোমার মানে ইউরোপে আর যে কান্ট্রিগুলো আছে, ইভেন ইতালি বলো, ফ্রান্স বলো, বা বেলজিয়াম বলো, ইংল্যান্ডে একটু এক্সপেন্সিভ, ওরা টিউশন এক্সপোজ করছে। এইসব দেশে যেতে পারলে তোমার কি হবে, মাস্টার্সের জন্য স্কলারশিপটা ম্যান্ডেটরি না। মানে হচ্ছে কিরকম, তুমি হচ্ছে তোমার টিউশন ফি যেহেতু লাগছে না, টিউশন ফি নেই কোনি। হ্যাঁ, তার মানে হচ্ছে তুমি ওইখানে যেতে পারলে তোমার পড়ার কোনো খরচ নাই, থাকা খাওয়ার জন্য তোমার খরচটা তোমার বেয়ার করতে হবে। এটা যদি তুমি ফ্যামিলি থেকে নিতে পারো ভালো, যদি তুমি ওইখানে যে পার্ট টাইম কোনো জব করে এটা এই মেনটেন করতে পারো, ওইটা আরো ভালো। তো ওইখানে আদার্স আর কোনো খরচ আছে কিনা সেটা ক্ষেত্রে একটা বড় খরচ আছে কি, যে ওই ওইটারে বলে হচ্ছে বন্ড মানি করা লাগে আর কি। ওই প্রায় 8 থেকে 10 লাখ টাকার মতো ব্লক মানি যেটা, ব্লক করে নিয়ে যেতে হয়। তো অনেক সময় এটা মানুষ মিস ইনফরমেশন নেয় যে এই টাকা মনে হয় ওই গভর্নমেন্ট নিয়ে যাবে বা কিছু। আসলে ব্যাপারটা এরকম, সে আমি তোমাকে যদি বুঝাই যে তোমার 2 বছরের মাস্টার্স এর কোর্স, তাহলে এই 2 বছরে তোমার মাসে হচ্ছে 50,000 টাকা করে বাংলাদেশি টাকায় খরচ। তার মানে 2 বছরে তোমার আসলে 24 মাস, মানে 12 লাখ টাকা তোমার খরচ হবে। এটা লামসাম একটা হিসাব দিলাম। এই 12 লাখ টাকা হচ্ছে তুমি ব্লক মানি করে নিয়ে যাবা। এই টাকাটা প্রত্যেক মাসে তুমি ওইখান থেকে 50,000 টাকা করে তুলতে পারবা। তার মানে এই টাকাটা ইউনিভার্সিটিও নিবে না, এই টাকাটা তোমার ওই দেশি গভর্নমেন্টও নিবে না। তার মানে এরা এনশিওর হয়ে যেতে চায় যে এই ছেলেটারে আমি অপরচুনিটি দিচ্ছি আমার এখানে পড়ার জন্য, ও যাতে এই ফাইন্যান্সের কথা চিন্তা করে অন্য জায়গায় পার্ট টাইমের চিন্তা করতে যে যাতে পড়াশোনার ক্ষতিটা না হয়। মানে ওই যে 50,000 টাকা, ওটা থাকা খাওয়ার একটা খরচ, এবং ওই টাকাটা তোমার অ্যাকাউন্টেই থাকবে, ওরা এই টাকা নিতে পারবে না। ঠিক আছে? তো আমি পরে ব্যাক পেয়ে যাবো আর কি। হ্যাঁ, তুমি মাসে মাসে ব্যাক পাবা। তো অনেকে করে কি, পার্ট টাইম করলে দেখা যায় মাসে তোমার ইউরোতে, ওদিকে হিসাব তো ইউরোপে তোমার দেখা যায় 1500-2000 ইউরো অনেকে পার্ট টাইম ইনকাম করে ওটা করতেছে। তো দেখা যায় যে 6 মাস 8 মাস পরে, মানে আমার এক্সপিরিয়েন্স বলি যে আমাদের যারা গ্রিন ইউনিভার্সিটির যেসব ছেলেরা ইউরোপে আছে, স্পেশালি জার্মানিতে বা বেলজিয়ামে, ওরা হচ্ছে ওই 8 মাস 9 মাস পরে পুরো ব্লক নিয়ে টাকাটাই দেশে, তো ওরা আসলে অনেক কষ্ট করে ম্যানেজ করা লাগছে টাকাটা আবার রিটার্ন দিয়ে দিতে পারছে। তো এটা হচ্ছে ইউরোপের যে কালচারটা, মানে আমাদের একাডেমিক যে কালচার মাস্টার্স প্রোগ্রামের জন্য। এখন এটা যদি আমি চিন্তা করি, শিয়াব স্যার জয়েন করেছে স্যার। স্যার থ্যাংক ইউ জয়েন করার জন্য। আসসালামু আলাইকুম স্যার। স্যার তো খুবই বিজি গেল, আমাদের লাইভ দেখতেছে আর কি। আচ্ছা, স্যারকে অনেক ধন্যবাদ জানাই, সাথে সাধুবাদ জানাই আমাদের প্রোগ্রামে জয়েন করার জন্য। সাথে এখন যদি আমি ইউরোপের সাইডের বদলে যদি আমি এশিয়াতে আসি, অন্য এশিয়া মানে আমাদের আশেপাশে, ইন্ডিয়াতে আমাদের অনেকগুলো ভালো ইউনিভার্সিটি আছে, যে আইআইটি যেগুলা আইআইটির কয়েকটা আছে আর কি, 5-6টা আইআইটি টপ লেভেলে ওয়ার্ল্ডে। তুমি যদি ইন্ডিয়াতেও পড়তে যাও, এটাও কিন্তু একটা ভালো অপরচুনিটি। তো এইখানে গেলেও ইন্ডিয়াতেও ওইগুলোতে টিউশন ফি আছে, তা ওইগুলোতে স্কলারশিপ পাওয়া যায়। স্কলারশিপের ধরন কেমন হয় এটা আমি পরে বলবো। মালয়েশিয়াতে তুমি যেতে পারো, মালয়েশিয়ারও প্রথম 6টা-7টা ইউনিভার্সিটি আছে ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ 500 এর ভিতরে। তারপরে তুমি যদি থাইল্যান্ডে যাও, থাইল্যান্ডে 2-3টা ইউনিভার্সিটি আছে অনেক ভালো, যেমন একটা আছে এশিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, এআইটি বলে, অনেক ভালো ইউনিভার্সিটি। ওটাতে আমি একবার কনফারেন্সে গিয়েছিলাম মালয়েশিয়া থাকতে। তারপর সিঙ্গাপুরে তো 2টা টপ র্যাঙ্ক ইউনিভার্সিটি আছে, 2টা মনে হয় টপ 20-র ভিতরে, সরি টপ 30-র ভিতরে মনে হয়। তারপরে হচ্ছে আশেপাশে যদি আমি চায়নার কথা বলি, আমরা যদি ইভেন
এই আহ, এই সৌদিতে যেটা আছে যে যে কিং ফাহাদ, কিং ফয়সাল কিছু ইউনিভার্সিটি, হুম হুম। ইভেন কাতারেও আছে ইউনিভার্সিটি, এগুলো খুঁজলে পাওয়া যায়। এইসব ইউনিভার্সিটিতেও কিন্তু গেলে মাস্টার্স করা যায়। চায়নাতে কিন্তু এখন অনেক ভালো, কিছু ইউনিভার্সিটি আছে অনেক ভালো। তো মাস্টার্স, এটা হচ্ছে আমি মাস্টার্স এর ব্যাপারে বলছি, চাইলে পিএইচডিও করা যায়। ইভেন এইসব টপ কোয়ালিটি ইউনিভার্সিটিতে গেলে রিসার্চের এক্সপিরিয়েন্স অনেক ভালো হবে, তারা আবার দেশে ব্যাক করে অনেকে দেখবে যে ফ্যাকাল্টি হিসেবে জয়েন করছে। তারপরে যদি আমি এই অস্ট্রেলিয়ার কথা বলি, এখানে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এই দুটা কান্ট্রিতে অনেক ভালো ভালো ইউনিভার্সিটি আছে, বাট এদের সমস্যা হচ্ছে কি, এদের টিউশন ফি অনেক হাই। আবার সুবিধা হচ্ছে যদি স্কলারশিপ বাগায় নেওয়া যায়, এরা বেশ ভালো একটা অ্যামাউন্টে টাকা দেয়, যে টাকাটা দিয়ে ফুল ফ্যামিলি বাচ্চা কাচ্চা সহ এখানে থাকা যাবে, পুরা টিউশন ফি লাগবে না। যে মান্থলি যে টাকাটা দিবে কিছু কিছু জমায় চাইলে আবার বাংলাদেশে বছরে বা 2 বছরে একবার করে ঘুরে আসা যায়। তো এদের ইউনিভার্সিটি গুলো তো টপ র্যাঙ্ক। যেমন আমি যেটাতে পড়ি ইউএনএসডব্লিউ, এটা আমাদের অস্ট্রেলিয়াতে কোনো কোনো র্যাঙ্কিং এ 2, কোনো কোনো র্যাঙ্কিং এ 3, ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ 40-এর ভিতরে আছে, প্রথম 40-এ। এরকম করে ইউনিভার্সিটি অফ সিডনি বা মেলবোর্ন ইউনিভার্সিটি, মোনাশ ইউনিভার্সিটি, তারপর কুইন্সল্যান্ড ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ অ্যাডিলেইডে, এরকম করে 8টা ইউনিভার্সিটি আছে, ওরা এটাকে গ্রুপ 8 বলে। এরপরে আমরা যদি নর্থ আমেরিকার দিকে যাই, যে কানাডা অথবা হচ্ছে আমেরিকা, এদের ইউনিভার্সিটি তো টপ ক্লাস ইউনিভার্সিটি। তো ওইসব দেশেও কি হয়, ওইগুলাতেও কিন্তু আবার টিউশন ফি আছে। শুধুমাত্র একটা রিজন যেটা ইউরোপে হচ্ছে টিউশন ফি নাই কিছু কিছু কান্ট্রিতে, বাট অধিকাংশ কান্ট্রিতে হচ্ছে টিউশন আছে আর কি। তো আমরা যেটা আমাদের টার্গেট করতে হবে হচ্ছে যাতে স্কলারশিপ পাওয়া যায়। এবার আমি স্কলারশিপটা যদি একটু বলি, যে দুইটা ব্যাপার, একটা হচ্ছে কি, তোমার পড়ার খরচটা মাপ পেতে হবে, যেটাকে টিউশন ফি ওয়েভার বলে। সেকেন্ড হচ্ছে তোমাকে কিছু টাকা পয়সা দিবে, যাতে হচ্ছে তোমার বাইরে কাজ না করে ওই টাকাটা দিয়ে তুমি ওই ইউনিভার্সিটির আশেপাশে থেকে খেয়ে পড়াশোনাটা তুমি কমপ্লিট করতে পারো। তো একটা হচ্ছে তোমার মান্থলি অ্যালাওয়েন্স, আর একটা হচ্ছে তোমার যে পড়ার যে খরচটা। স্কলারশিপ। এই দুইটা। তো অনেক সময় হয় কি, তোমার যে প্রোফাইল আছে, তুমি আমেরিকায় আসলা বা অস্ট্রেলিয়াতে আসলা, টিউশন ফিটা মাপ পেয়ে গেলা, এটাও কিন্তু অনেক প্ল্যান আছে। যে হুম হুম। হ্যাঁ, তাহলে বাকি যে থাকা খাওয়ার খরচটা, ওইটা আমি পার্ট টাইম জব করে এটা ম্যানেজ করে জব করে ম্যানেজ করতে পারবো। এটা অ্যাভেলেবেল। এটা এই অস্ট্রেলিয়াতে সিডনি তো অ্যাভেলেবেল, আমেরিকা বলো, তোমার ইউরোপ বলো, এইসব দেশে সব জায়গাতে, ইভেন মালয়েশিয়াতেও পার্ট টাইম জব করে মানুষ। এটা বাংলাদেশে এখন অনেক হয়েছে। সো স্যার আমার যেসব কান্ট্রিতে টিউশন ফিস লাগে, আমি সেখানে স্যার টিউশন ফিসটা মাপ পাওয়ার স্যার সুযোগ মানে উপায়টা কি? হ্যাঁ, ওইগুলো আমি ক্রাইটেরিয়া গুলো একটু পরে বলি। এটা তার মানে আমি ওভারঅল বললাম যে তোমার হচ্ছে এইগুলো হচ্ছে তোমার দুইটা ব্যাপার, একটা হচ্ছে তোমার টিউশন ফি একটা ব্যাপার, সেকেন্ড হচ্ছে তোমার থাকা খাওয়ার ব্যাপারটা। তো থাকা খাওয়ার ব্যাপারটা এটা সারা দুনিয়াতে এটা অ্যাপ্লিকেবল। এটার জন্য যদি হ্যাঁ। তোমার অনেক টাকা থাকে, তাহলে টিউশন ফি তোমার প্যারেন্টস দিতে পারবে, থাকা খাওয়ার টাকাও দিতে পারবে। কিন্তু যদি এরকম হয় যে আমরা যারা স্ট্রাগল করে পড়ছি, সেটা পাবলিকে হোক বা প্রাইভেটে হোক, তো আমাদের এত টাকা দিয়ে তো আসলে থাকা সম্ভব না। তুমি সিডনির মতো শহরে থাকতে গেলে, যদি আমি এক্সাম্পল বলি, আমার যে বাসাটা, এটা ভাড়া হচ্ছে মান্থলি প্রায় $2000। তো এখন এটা তো তুমি তখন পুরো বাসায় থাকবে না, সে তুমি এর 4 ফ্রেন্ড মিলে থাকলা, তাতেও তো তোমার মান্থলি হুম। $500 তোমার এই ভাড়াটা গেল। তারপরে খাওয়া, ট্রান্সপোর্ট, অনেক খরচ আছে। সো এই ব্যাপারগুলো হচ্ছে আসলে মানে ফাইন্যান্স একটা বড় ইস্যু। এখন আমি যদি একটা ব্যাপার বলি, এবার হচ্ছে তোমার স্কলারশিপের কি কি লাগে ওটা আমি একটু পরে বলি। আমি এর আগে বলি হচ্ছে আমরা কেন মাস্টার্স করব বা আমরা কেন পিএইচডি করব। ঠিক আছে? তো এটা হচ্ছে কি, তুমি যদি আরো একটু পড়তে চাও, যে আমি জ্ঞানের তো লেভেলটা আছে, তো এখানে আমাদের বাংলাদেশেও আমাদের কর্মক্ষেত্র আছে, আমরা দেশের বাইরেও করতে পারি। তবে ফোকাস করতে হবে হচ্ছে কি, আমি উচ্চ শিক্ষা করলাম, আমি মাস্টার্স করলাম, পিএইচডি করলাম, এরপর দেশে ব্যাক করলাম। তো দেশে ব্যাক করার পর মাস্টার্স পিএইচডি করলে মোস্ট প্রবাবল তোমার অপশন হচ্ছে একটাই, তোমার মাস্টারিতে ঢুকতে হবে, টিচিং এ। কারণ আমাদের যে জব সেক্টর আছে, ওইখানে হচ্ছে তোমার মাস্টার্স বা পিএইচডি তে যারা আছে এরকম একটু কমই লাগে। স্পেশালি মাস্টার্স তো যেমন, তোমার পিএইচডি হোল্ডার থাকলে কোম্পানি রিলেটেড যেগুলো আছে এইগুলাতে আমাদের দেশে এই কালচারটা খুব কম, যে পিএইচডি হোল্ডারদের জব দিচ্ছে আর কি। তো এখানে আসলে আমাদের যে ইঞ্জিনিয়ারিং সেক্টর যেটা আছে, এটাতে ব্যাচেলর পর্যন্ত আমাদের যে নলেজটা আছে, বাকিটা হচ্ছে ওরা ট্রেনিং দিয়ে দিয়ে আমাদের যে টেকনিক্যাল স্কিলটা গ্রো করে দেয়। তো এখানে আসলে ফার্দার
মানে যেহেতু আমরা প্রোডাক্ট বানাই না, ইভেন একটা সিম্পল ডায়োড যেটা আছে, ছোট একটা পিএন জাংশন ডায়োড, এই ডায়োডটাও বাইরের দেশ থেকে আসে। তার মানে আমরা একটা ডায়োডও এখন বানানো ক্যাপাবল হই নাই। তো তার মানে আমাদের ইন্ডাস্ট্রি নাই। তাহলে ডায়োড যেহেতু বানাই না, তাহলে এটা রিসার্চ করে ডায়োড আমি ডেভেলপ করব কিভাবে? তো এই জন্য হচ্ছে তুমি মাস্টার্স বা পিএইচডি করলে তখন আইদার তোমার ফোকাস করতে হবে দেশে এসে কোনো একটা ইউনিভার্সিটিতে চাকরির জন্য ট্রাই করা, আদারওয়াইজ তোমার দেশের বাইরেই তোমার ফার্দার ক্যারিয়ার গড়ার চিন্তা করতে হবে। অ্যাটলিস্ট যদি তুমি আজীবনও দেশের বাইরে না থাকতে চাও, 10 বছর, 15 বছর, 20 বছর যাওয়া আসার উপর থেকে ওইখানে তুমি ক্যারিয়ার করতে পারবা। তো এই তোমার তখন দেশের বাইরে আসলে তোমার পিএইচডি করলে একাডেমিক লাইনেও থাকতে পারো, আবার হচ্ছে তোমার পিএইচডি তে তুমি ইন্ডাস্ট্রিতে ঢুকতে পারো। এবং এখানে জব মার্কেটে তোমার স্যালারি স্কেল আলাদা আলাদা। একটা মাস্টার্স করলে তার যে ন্যূনতম স্যালারি ওটা তাকে দিতেই হবে, ব্যাচেলার করলে তার যে স্যালারি ওটা তাকে দিতেই হবে, পিএইচডি করলে যার স্যালারি ওটা তাকে দিতে হবে। মনে করো কথার কথা, এইখানে অস্ট্রেলিয়াতে ইয়ারলি স্যালারি হিসাব করে একটা ছেলে কোন একটা সোলার ইন্ডাস্ট্রিতে ঢুকলো, ওরা মনে করো সোলারের ইকুইপমেন্ট সাপ্লাই দেয় বা ওইটাতে কাজ করে। ব্যাচেলার করলে ওর স্টার্টিং স্যালারি হবে বছরে $40,000 বা $50,000। মাস্টার্স করলে ওর $60,000 থেকে $70,000। তুমি পিএইচডি আছো, তোমার $90,000 বা $1,00,000 দিয়ে বছর শুরু করবে। তো তোমার পিএইচডি আছে, তোমার কোনোদিনও সে $60,000 দিতে পারবে না, মানে ওদের এটা হচ্ছে পলিসি করা আছে এইভাবে যে এর এই ডিগ্রি এর নিচে দেওয়া যাবে না। সো বাট বাংলাদেশে কিন্তু এখানে আসলে ডিগ্রি অনুযায়ী হয় না, ওইখানে এক্সপিরিয়েন্স অনুযায়ী হয় স্যালারিটা। তো এইখানে আমি যেটা বলছি যে হায়ার স্টাডি করলে দেশের বাইরে তোমার ইন্ডাস্ট্রিতেও জব অ্যাভেলেবেল এবং এখানে হাইলি পেইড, আর সাথে একাডেমিক অপরচুনিটি তো আছেই। বাট ইন আওয়ার কান্ট্রি তোমার বাংলাদেশে হচ্ছে হায়ার স্টাডিজের জন্য লিমিটেড টু টিচিং আসলে। হ্যাঁ, ইন্ডাস্ট্রিতে আমাদের হায়ার স্টাডিজ জব অত অ্যাভেলেবেল না। স্যার আমি একটা কমেন্ট একটু পড়তে চাই, আমাদের ইমামুল স্যার একটা কমেন্ট করেছে, সেটা হচ্ছে while I get frustrations, meanwhile I do remember some names to look for inspiration and you are one of them. খান রহমতুল্লাহ স্যার, love and respect for you. ও আমার ডাইরেক্ট স্টুডেন্ট আচ্ছা, ধন্যবাদ স্যার আমাদের সাথে দেখার জন্য। স্যার আমাদের আমি এবার একটু জানতে চাই। হ্যাঁ স্যার বলেন। এইখানে যে একটা কমেন্টে এটা কিভাবে স্ক্রল করে, আচ্ছা আমি একটা কমেন্ট দিয়েছিলাম কি যেন, ইজ ইট গুড ডিসিশন টু ডু ব্যাচেলার ইন অ্যাব্রড স্পেশালি ইউরোপ, হোয়াট উইল বি ইওর ওপিনিয়ন স্যার? আচ্ছা, এখানে ওই যে শাফিন ইসলাম নিঝুম একটা কোশ্চেন করছে, ওরে আমি একটু রিপ্লাইটা দিয়ে দেই। কেউ যদি দেশের বাইরে ব্যাচেলার করতে চায়, হ্যাঁ এটা তো আসলে ইউনিভার্সিটি র্যাঙ্কিং অনুযায়ী বা কান্ট্রি অনুযায়ী কিন্তু তোমার এই ডিগ্রিটা মানুষ এভালুয়েট করে। যেমন ইউরোপের মার্কেটে তোমার হচ্ছে যদি এরকম হয় যে ইউরোপের থেকে কেউ একজন মাস্টার্স করছে, অন্য আরেক দেশ থেকে মাস্টার্স করছে, জবের একটা পজিশন আছে, দুইটা ছেলে অ্যাপ্লাই করছে, তাহলে ও লোকাল যে গ্রাজুয়েট ওরে নিবে, বাইরের জন্য নিবে না। কারণ ওরা ওদের নিজেদের যে এডুকেশন সিস্টেম ওটার উপরে ওদের অনেক ট্রাস্ট আর কি। তো এই ক্ষেত্রে যদি সে অস্ট্রেলিয়াতে এসে ব্যাচেলার করলো অথবা ইউরোপে ব্যাচেলার করলো, এটা কিছু কিছু ক্ষেত্রে হয়তোবা বাংলাদেশের থেকে বেটার হবে। বাট আমি পার্সোনালি যদি বলি, আমি পার্সোনালি এই ব্যাচেলার করার জন্য বাইরে প্রেফার করি না। কেন, আমাদের দেশে যে ব্যাচেলারের যে সিলেবাসটা বা সিস্টেমটা আছে এটা ওয়ার্ল্ড ওয়াইড রিকগনাইজড, এবং আমাদের এই ব্যাচেলারের যে নলেজটা আছে এই নলেজটা দিয়ে কিন্তু বিশ্বের অন্যান্য দেশে যে যখন মাস্টার্স প্রোগ্রামে যাচ্ছে তাদের সাথে কম্পিট করে অনেক ভালো রেজাল্ট করছে। তার মানে এই 4 বছরের ফাউন্ডেশনটা কিন্তু বেশ স্ট্রং একটা ফাউন্ডেশন। তো আমি কেন এটা সাপোর্ট করি না, কারণ 4 বছর যদি কেউ অস্ট্রেলিয়াতে, কথার কথা অস্ট্রেলিয়াতে যদি কেউ পড়তে আসে, এই 4 বছরে ব্যাচেলার করতে তার আরো এনাদার 1 crore লাগবে, মিনিমাম 1 কোটি টাকা যাবে। তো এত টাকা দিয়ে আসলে ইউরোপে হয়তো বা ব্যাপারটা একটু ইজি, ওইখানে আরো কম যাবে, ওদের টিউশন ফি নাই বা ব্যাপার এটা একটু অন্যরকম। কিন্তু আমি যেটা মনে করি আমাদের জন্য ইজি যেটা হয়, যেমন ব্যাচেলারে যাওয়াটা একটু কঠিন, মাস্টার্সে যাওয়া তুলনামূলক ইজি, পিএইচডি তে যাওয়া তুলনামূলক আরো ইজি। আরো ইজি, হ্যাঁ, কারণ হচ্ছে মাস্টার্সে থাকলে
আমার যদি কিছু রিসার্চ পাবলিকেশন থাকে তাহলে প্রফেসরে কনভিন্স করে পিএইচডিতে আমাদের জন্য আরো ইজি। তো যত টপ পজিশনে আমি হায়ার স্টাডিজ যেতে চাবো ওটা আমার জন্য তত ইজি হবে আর কি। আমি হচ্ছে মিউজিয়ামের কোশ্চেনের রিপ্লাইটা দিলাম। ওকে স্যার, থ্যাংক ইউ। আচ্ছা স্যার, আমরা এবার একটু জিজ্ঞেস করি আপনার কাছে যে আমরা হচ্ছে যদি যেসব কান্ট্রিতে মানে টিউশন ফিস নেই, আমি সেসব কান্ট্রিতে হচ্ছে আমার খরচটা হচ্ছে যে আমার থাকা খাওয়া এটাই, এখন ওটা হচ্ছে আমি পার্ট টাইম জব করে ম্যানেজ করতে পারবো। এখন যেসব কান্ট্রিতে টিউশন ফিস আছে প্লাস সেখানে তো আমার বড় একটা খরচ, মানে আমার টিউশন ফি দিতে হবে, আমার থাকা খরচ, আমার খাওয়া খরচ, তো আমি এই জিনিসগুলো স্যার কিভাবে ম্যানেজ করতে পারি? এইটাতে হচ্ছে মানে খুবই চ্যালেঞ্জিং আর কি। আমি যদি বলি ইলেকট্রিক্যালে আমার ইউনিভার্সিটিতে যদি কেউ মাস্টার্স করতে আসে টিউশন ফি তার নিজে দেওয়া লাগে। মাস্টার্সের 2 বছরের খরচ প্রায় 60 লাখ টাকার মতো টিউশন ফি, আর সাথে থাকা খাওয়া তো তার আছেই। মনে করো এভারেজে তার মাসে আরো 40-50 হাজার টাকা যাবে থাকা খাওয়া বাবদ, যদি একদম মিনিমাম ভাবে চলে। তো এটা কিন্তু অনেক বড় একটা খরচ, মানে 70-80 লাখের উপরে। তো যদি এটাতে চিন্তা করে যে আমি পার্ট টাইম জব করে এই এই থাকা খাওয়া আর টিউশন ফি ম্যানেজ করব, তাহলে এটা অনেক চ্যালেঞ্জিং হয়ে যাবে। তখন রেজাল্ট ভালো আসাটা মুশকিল হয়ে যাবে। 2 বছরের প্রোগ্রামটা লেন্থলি আমার 3 বছর 4 বছর হয়ে যাবে। তো এই জন্য হচ্ছে দেশ থেকে অ্যাটলিস্ট এমন অবস্থা করে আসা যেটাতে হচ্ছে আমি অ্যাটলিস্ট টিউশন ফিটা ওয়েভারটা পাই। যদি কোথাও এরকম ভালো একটা ইউনিভার্সিটিতে চান্স পাইছি যেখানে হচ্ছে আমারে মান্থলি কোনো অ্যালাউয়েন্স দিচ্ছে না, আমাকে কোনো টাকা দিবে না, কিন্তু আমার টিউশন ফিটা ওরা ওয়েভার বা মাফ করে দিছে, তাহলে যাওয়া যায়। কারণ থাকা খাওয়ার ব্যাপারে যে টাকাটা ওইটা তখন পার্ট টাইম জব করে অ্যাভেলেবেল থাকে। বিশ্বের যে কোনো দেশে গেলেই যে শহরে আছে ওই শহরেই তুলনামূলক কাজ কম বা বেশি আছে। ইভেন যে টিচারের আন্ডারে মাস্টার্স করতে যায় ওই দেখা যায় যে ব্যাচেলারের ক্লাস নেওয়া, খাতা টাতা দেখা, এইসব করেও কিছু ইনকাম করা যায়, যেটা আমরা এখানে পিএইচডিতে আমি গত বছরও টুকটাক কিছু করছি, যে এই বছরও রিসেন্টলি আমি কিছু করছি আর কি। তো ওইগুলো হচ্ছে তোমার বাড়তি ইনকামের একটা সুযোগ। তো টিচিং অ্যাসিস্ট্যান্ট যে ইয়াটা আর কি। হ্যাঁ হ্যাঁ, ওইটা ক্যাজুয়াল হয়, আবার পুরো সেমিস্টার জুড়ে হয়। ওইটা আচ্ছা, আচ্ছা। ডিপেন্ড করে হচ্ছে অ্যাভেলেবিলিটির উপরে আর কি। ওকে স্যার, এখন আচ্ছা আচ্ছা, আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যদি আমি এখন ব্যাচেলার শেষ করি, শেষ করে যদি কোন একটা দেশে যাওয়ার ট্রাই করিও, তাহলে আমার একদম বেসিক রিকোয়ারমেন্ট গুলো কি কি, মানে আমার কি কি প্রয়োজন? আচ্ছা, এটা একটা ভালো প্রশ্ন করছো। তো এটা হচ্ছে আমি অ্যান্সারটা 3 ধরনের স্টুডেন্টের জন্য দিতে চাই। একটা হচ্ছে যে ছেলেটা একদম কেবল ভর্তি হয়েছে, ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টারে। একটা ছেলে সেকেন্ড ইয়ার শেষ, থার্ড ইয়ারে চলে, বা থার্ড ইয়ার শেষ হচ্ছে এরকম, ফোর্থ ইয়ারে উঠলো। আরেকজন হচ্ছে ফোর্থ ইয়ারের লাস্টের দিকে আছে অথবা কেবল পাশ করে গেছে। তো কার কার টার্গেট কেমন হওয়া উচিত? আমি একদম শুরু থেকে বলি, যে ছেলেটা হচ্ছে একদম কেবল ভর্তি হয়েছে, ওর টার্গেট আছে যে হ্যাঁ আমি পাবলিকে পড়ি বা প্রাইভেটে পড়ি, যেখানেই পড়ি আমার টার্গেট আছে যে আমি এরপরে মাস্টার্স বা পিএইচডির জন্য আমি বিশ্বের বড় কোনো দেশে বা বড় কোনো ভার্সিটিতে পড়তে চাই। তাহলে ওর জন্য টার্গেটটা হচ্ছে, প্রথম টার্গেট হচ্ছে ওর রেজাল্ট তৈরি করা, সিজিপিএ, কারণ ও কেবল শুরু করছে। তো এই বাকি যে সেমিস্টার গুলো আছে এই সেমিস্টার গুলোতে ফোকাস করতে হবে রেজাল্ট যত বেশি ভালো করা যায়। সজীব, আমার কথা কি শোনা যাচ্ছে? আমি তোমাকে হ্যাং দেখতে হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি স্যার। হ্যাঁ। তো যে ছেলেটা একদম প্রথম বর্ষের স্টুডেন্ট, সে হচ্ছে তার টার্গেট করা উচিত কিভাবে হচ্ছে আমার রেজাল্টটা ভালো করা যায়। কারণ যখন তুমি অ্যাডমিশনের জন্য অ্যাপ্লাই করবা অথবা স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করবা, যেটাই করো না কেন, তোমার তো অন্য স্টুডেন্টের সাথে কম্পিট করতে হবে। তো এইখানে হচ্ছে কমপ্লিট করতে হবে। তোমার রেজাল্ট এটা অনেক বড় একটা ফ্যাক্টর, সিজিপিএ আর কি। তো এটা টার্গেট করতে হবে যে যে যত বেশি তুলতে পারে। যদি 3.5 এন্ড আপ থাকে তাহলে মনে করো স্কলারশিপের জন্য ইজি। বাট ইউজুয়ালি মিনিমাম রিকোয়ারমেন্ট থাকে অ্যাডমিশনের জন্য হচ্ছে 3 নিচেও অনেকে হয়। তো 3 থাকলে অ্যাডমিশনটা পাওয়া যায় অ্যাটলিস্ট, স্কলারশিপ হোক বা না হোক। সিজিপিএ যদি 3 আউট অফ 4 থাকে তাহলে অ্যাডমিশনটা পাওয়া যায়। 3.5 এন্ড অ্যাবাভ থাকলে তার জন্য স্কলারশিপে ওই ওরা তো কাউন্ট করে যে আরো ইজি হয় আর কি। হ্যাঁ রেজাল্টে হলো এত, মনে করো কথার কথা সিজিপিএ, তো সিজিপিএ তে মনে করো 40 মার্ক, 40 মার্কে সে 30 পাইছে। তার হচ্ছে এক্সপিরিয়েন্স এত মার্ক, সে এটা পাইছে। সে আইএলসে এত মার্ক, সে এত পাইছে। তার কোনো পাবলিকেশন আছে কিনা ওইটাতে এত মার্কস, এত পাইছে। এইভাবে টোটাল একটা স্কোর কাউন্ট করে তারপরে অন্যদের স্কোরের সাথে কম্পেয়ার করে যে তাহলে কাকে স্কলারশিপ দিব কাকে দিব না, এরকম। তো
যে আমি যেটা বলতেছি ফার্স্ট ইয়ারে যে স্টুডেন্ট আছে তার ফোকাস করতে হবে যে কিভাবে হচ্ছে আমার রেজাল্টটা বাড়ানো যায়, সিসিপিএটা সর্বোচ্চ করা যায়। তারপর ফোর্থ ইয়ারে যে তার প্রিপারেশন নিতে হবে। যে মিডলে আছে বা শেষের দিকে আছে সে তখন হচ্ছে কি করতে পারে, ল্যাঙ্গুয়েজটা একটা বড় ফ্যাক্টর। যে আলফা জিজ্ঞেস করছে যে স্যার ইংলিশের ও আচ্ছা, ওর কোশ্চেনটা অন্যরকম, ওটা আমি পরে বলবো। তো ইংলিশ মানে এটা যেহেতু আমাদের আন্তর্জাতিক একটা ল্যাঙ্গুয়েজ, ইংলিশটা আমাদের সামহাও, এটা ভালো লাগুক খারাপ লাগুক ইংলিশে আমার স্কোর করতে হবে, আইএলস আমার দিতেই হবে। তো আইএলসটার জন্য প্রিপারেশনটা হচ্ছে মোক্ষম সময় হচ্ছে ফোর্থ ইয়ারের শুরু থেকে। মানে আমার তো কারণ আইএলস এর মেয়াদ থাকে 2 বছর, কিন্তু 2 বছর পরে আবার দিতে হয়। তো ফোর্থ ইয়ারের শুরু থেকে প্রিপারেশন থাকলে কি হবে, তুমি 6 মাস 8 মাস 1 বছর ধরে প্রিপারেশন নাও, একবার পরীক্ষা দিলা 6 পাইছো, মনে হচ্ছে যে না আমি তো 7 পাইতে পারি বা 6.5 পাইতে পারি, আবার দিলা, তার মানে হাতে সময় থাকবে। তার মানে সময় থাকবে। লং টার্ম নিয়ে তুমি আইএলস এর প্রিপারেশনটা নিলা, ফোর্থ ইয়ারের লাস্টের দিকে বা ইভেন ফাইনালের পরে তুমি আইএলসটা দিয়ে ফেললা, ফাইনালের আগে পরে বা লাস্ট সেমিস্টার তাড়াহুড়া আইএলসটা দিয়ে ফেললা। তুমি যদি 6.5 তুলতে পারো, বিশ্বের যে কোনো দেশে যে কোনো ইউনিভার্সিটিতে অ্যাডমিশনের যোগ্যতা তোমার হয়ে যাবে। ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটাতে 6, আর ওভারঅল যদি 6.5 হয়, বিশ্বের যে কোনো দেশের যে কোনো ইউনিভার্সিটিতে তোমার অ্যাডমিশনের তোমার যোগ্যতা আছে ইলেকট্রিক্যাল থেকে। তো ল্যাঙ্গুয়েজ একটা ব্যারিয়ার, তো ওইটা একটা প্রিপারেশন। সেকেন্ড যেটা আছে যে মাস্টার্স প্রোগ্রাম হোক বা তোমার পিএইচডি প্রোগ্রাম হোক, স্কলারশিপ কখন পায় বা যে রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ যেটা দেয় প্রফেসরদের সাথে যোগাযোগ করে, এটা কখন দেয়? এটা হচ্ছে কি প্রত্যেকটা প্রফেসরের যেটা বলতেছিলাম, ইন্ডাস্ট্রি থেকে ফান্ড দেয় অথবা গভর্নমেন্ট থেকে ফান্ড দেয় রিসার্চ করার জন্য। হতে পারে যে কোনো একটা বাল্ব আছে, এই বাল্বে এখন যে ম্যাটেরিয়ালস, এই ম্যাটেরিয়ালসের যে আলোটা দিচ্ছে, এই ম্যাটেরিয়ালসের অন্য আরেকটা ম্যাটেরিয়ালস দিলে এর থেকে আরো বেশি আলো দেয়, খরচটা আরো কমে আসতেছে, আলোটা বাড়তেছে, তার মানে পারফরমেন্স বাড়ে, ইকোনমি আমার কমছে। এটা কোনো একটা কোম্পানি প্রফেসরের দিল, সে বলছে যে এই ম্যাটেরিয়ালসটা আরো ডেভেলপ করে দেন। তখন হচ্ছে সে ইন্টারন্যাশনাল এরকম স্টুডেন্ট নেয়, যে সে 1 কোটি টাকা পাইছে, সে 10 জন স্টুডেন্ট নিল। তোমাকে দেখতে পায় যে না এই ফিল্ডে ওই ছেলের নলেজ আছে, ও এটাতে টুকটাক রিসার্চ করছে, জিনিসটা কি ওইটা বোঝে, তাহলে হচ্ছে তখন তোমাকে তুমি যখন তাকে নক করলে বা তাকে অ্যাপ্লিকেশন দিলে, তোমাকে বলবে ঠিক আছে তুমি তাহলে আসো। তো এই জন্য হচ্ছে আমাদের এটা আগেও ছিল, আমি স্পেশাল ক্রেডিট দিতে চাই সদ্য শিয়াব স্যারকে। উনি আসার পরে আমি দেখছি ইলেকট্রিক্যালে রিসার্চের ব্যাপারটা আরো বুস্ট আপ হয়েছে। হ্যাঁ, এবং আরো একটা ব্যাপার জেনে আমি খুবই খুশি হয়েছি, এটা বাইরের দেশে এটা চালুও আছে, আমিও রিসেন্টলি ফাইন্যান্সিয়াল বেনিফিট পাইছি, যে রিসার্চে পাবলিকেশনের জন্য ইউনিভার্সিটি থেকে শিক্ষকদেরকে এবং টিচার স্টুডেন্টদেরকে সম্মানই দেয়। যে কোনো একটা ভালো জার্নালে যদি একটা পেপার পাবলিশ করে, গ্রিন ইউনিভার্সিটি কিন্তু এটা আরো এই কয়েক মাস আগে চালু করছে, 6-7 মাস আগে। তোমরা দেখছো কিনা জানি না, আমি রিসেন্টলি মনে হয় 2-3 দিন আগে বুয়েটের একটা নিউজ আমি দেখলাম, যে বুয়েটেও যদি এরকম রিসার্চের পেপার পাবলিশ করে, তাহলে বুয়েট থেকেও টিচারদেরকে মানে অর্থ প্রদান করা হচ্ছে সম্মানী হিসেবে। তো এটা হচ্ছে যাতে হচ্ছে তারা আগ্রহ পায়, তাতে টাইম স্পেন্ড করতে পারে। হ্যাঁ, এটা একটা প্রণোদনা যেটাকে বলে আর কি, মোটিভেশন। সো শিয়াব স্যার এখানে আসার পরে ট্রিপলিতে সে নিজেও হচ্ছে একজন রিসার্চ পাগল ব্যক্তি, এবং তার আশেপাশে একটা রিসার্চের এনভায়রনমেন্ট ক্রিয়েট করে ফেলছে। তো এইখানে অনেক সুযোগ আছে। আমি দেখছি যে ইমামুল কথা বলতেছিল, ও কিন্তু রিসেন্টলি পাবলিশ করছে। তোমাদের ইমিডিয়েট বড় ভাই মাসুম, ও যে ইরাসমাস মুন্ডাস স্কলারশিপে ফ্রান্সে গেল, ওরও কিন্তু আমাদের এই ডিপার্টমেন্ট থেকে হাতে খড়ি হয়েছে। আমি যদি আফসোস করি যে আমি আসনুল্লাহতে যখন ছিলাম রিসার্চ অত ভালো বুঝতাম না, আমার কোনো হাতে খড়ি বলতে এরকম কিছু নাই, কোনো পাবলিকেশনও ছিল না, আমার পাবলিকেশন গুলো মাস্টার্সে যে হয়েছে। তোমাদের এই অপরচুনিটিটা আছে যে ব্যাচেলরে তোমাদের ওই যে থিসিসটা করায়, যে ফাইনাল ইয়ারে যে থিসিসটা করায়, ওই টাইমে তোমার সুপারভাইজারের সাথে তুমি রিসার্চে লেগে থেকে 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 তুমি যে কাজটা করতেছো ওই কাজটার উপরে অ্যাটলিস্ট জার্নালে না পারো কোনো একটা কনফারেন্সে পেপারটা পাবলিশ করে আসলে, তুমি তোমার এই ফিল্ডে যদি কোনো প্রফেসর থাকে তারে বলতে পারবা যে হ্যাঁ আমি এই কাজটা করে কনফারেন্সে পাবলিশ করছি, আমার এটাতে করার আরো আগ্রহ আছে, আপনি যেহেতু এটাতে কাজ করেন আমাকে নেন।
হুম। তখন এটা কিন্তু তাকে কনভিন্স করা যাবে, তাকে ইনফ্লুয়েন্স করা যাবে তোমার এই কারণ তুমি মুখে বলতেছো, তোমার প্রমাণ তো দেখাতে হবে। তো প্রমাণ হচ্ছে তোমার এই রিসার্চ আউটকাম, তোমার এটা কনফারেন্সে হোক বা জার্নালে হোক, এটা তোমার পাবলিশ করতে হবে। তো এই জন্য হচ্ছে আবার মাঝে মাঝে এরকম হয় যে কোনো এক স্যারের সাথে আমি কাজ করতেছি, ঠিক আছে করতেছি, তুমি চাইলে অন্য কোনো টিচার বা অন্য কোনো ফ্রেন্ডের সাথেও এই কোলাবোরেশনেও কাজটা করতে পারো। অথবা তোমার থিসিস শেষ হয়ে গেছে, তুমি চাইলে 6 মাস টাইম নাও, ফ্যাকাল্টির যারা আছে রিসার্চে, তুমি তোমার যেটাতে বেশি আগ্রহ এরকম কোন এক টিচারের সাথে তুমি কাজে লেগে থাকো। 6 মাস যদি ডিপার্টমেন্টের টিচারদের সাথে তুমি লেগে থাকো, আমি তোমাদের লিখে দিতে পারি এর একটা আউটকাম অবশ্যই ইনশাল্লাহ আসবে। এবং ওইটাতে হয় তুমি কোনো একটা কনফারেন্সে গেলা বা কোনো একটা ইসে জার্নালে এটা পাবলিশ করলা, এই একটা পেপার দিয়েই কিন্তু তুমি মাস্টার্সে কোনো প্রফেসরকে কনভিন্স করে ফেলতে পারবা। এই একটা পেপারেই কিন্তু তোমার স্কলারশিপের জন্য যথেষ্ট। কারণ অনেক স্টুডেন্ট থাকবে যাদের ব্যাচেলার কমপ্লিট সিজিপি আছে কিন্তু রিসার্চের কোনো এক্সপিরিয়েন্স নাই। এবং তোমাকে যে এনে এখানে টাকা, আমাকে যে এখানে আমার ইউনিভার্সিটির টাকা দেয় বা তোমাদের যে এনে টাকাটা দিবে, এটা কেন দিবে? কারণ হচ্ছে আমাকে দিয়ে ইউনিভার্সিটি রিসার্চ করাচ্ছে এবং আমার যে পাবলিকেশনের আউটকাম এটা এদের গভর্নমেন্টের বা এদের যে ইন্ডাস্ট্রি এদের কাজে লাগবে। তো এই রিসার্চের এই ব্যাপারটা, এটা হয়তো বা শুরুতে বাইরে থেকে খালি রিসার্চ রিসার্চ মনে হবে, বোঝা যাবে না। যখন এটা করা শুরু করবে এটাতে মজাও আছে এবং এটাতে তোমাকে দূরদর্শী করে তুলবে আর কি, যে আমি আমি কোথায় নিজেকে নিয়ে যেতে পারি। যে আমি মানে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ছি, আমি গ্রিন ইউনিভার্সিটিতে পড়ছি, তারপরে বিশ্বের কোন দেশে কোন বড় ইউনিভার্সিটিতে আমি যেতে পারি, এই স্বপ্নটা তোমার ভিতরে আসবে। যেটা অলরেডি কিন্তু আমাদের ট্রিপলি থেকে অনেক গ্রাজুয়েট দেশের বাইরে গেছে গ্রিন ইউনিভার্সিটি থেকে। আরো যারা আছে দেখবা যে ট্রিপলির গ্রাজুয়েট যারা লেকচারার হয়েছে এরাও অনেকে লাইনে আছে যে দেশের বাইরে খুব তাড়াতাড়ি। আচ্ছা স্যার, আমি কয়েকটা প্রশ্ন এখান থেকে একটু নিতে চাই। আমাদের এখানে স্যার অনেকেই অনেক কোশ্চেন করতেছে। স্যার একজন কোশ্চেন করেছে, উড ইউ প্লিজ ডিসকাস অ্যাবাউট দ্য অপরচুনিটিস ইন ইউরোপ রিজিয়ন ফর বাংলাদেশি গ্র্যাজুয়েটস। কোশ্চেনটা আবার বলো তো কোনটা? মানে স্যার ইউরোপে হচ্ছে স্যার বাংলাদেশি গ্র্যাজুয়েটদের জন্য জব অপরচুনিটি কেমন? আচ্ছা, ইউরোপে যেটা বলে, ইউরোপে হচ্ছে কি ওইখানে দেখবা যে ওরা কিন্তু টেকনোলজিতে বস। সোলার প্যানেল চায়না বানায়, তাইওয়ান থেকে সোলার প্যানেল আসে, ফিনল্যান্ড থেকেও আসে, আমেরিকানও আছে, জার্মানিরও আছে। জার্মানির সোলার প্যানেলের পারফরমেন্স সবচেয়ে ভালো, ওদের দাম বেশি, ওদেরটার লাইফ টাইম অন্যান্য গুলার 18 বছর 20 বছর হলো, ওদেরটা 25 বছর 30 বছরের উপরে। গাড়ির কথা বলো, এই সে মেশিন, আদার্স মেশিন বলো, মেডিকেল ইকুইপমেন্ট বলো, প্রচুর ওগুলো কিন্তু ইউরোপ থেকে, ওদেরটা কিন্তু টপ লেভেলের হয়। তারপর কমিউনিকেশন সেক্টর বলো, সফটওয়্যার ডেভেলপমেন্টে বলো, ওরা কিন্তু বরাবরই লিডিং পজিশনে, অন অফ দ্য লিডিং। সো ইউরোপে ইঞ্জিনিয়ারদের জন্য বলতে গেলে স্বর্গরাজ্য। যদি বলি আমি ইঞ্জিনিয়ারদের জন্য ইউরোপ হচ্ছে স্বর্গরাজ্য। ইলেকট্রিক্যাল হোক, কম্পিউটার সায়েন্স হোক, ঠিক আছে, বা আদার্স ইঞ্জিনিয়ারিং আছে, সিভিল হোক, টেক্সটাইলটা তো ইউজুয়ালি একটু লিমিটেড, বাট তারপরেও টেক্সটাইলেও কিন্তু ইউরোপেও কিন্তু কিছু কিছু ইউনিভার্সিটি আছে যেগুলো তোমার ওরা টেক্সটাইলেরও কিন্তু মাস্টার্স পিএইচডি এগুলো করাচ্ছে। তো ইউরোপে গেলে তোমার যে পিএইচডি করতে হবে তা কিন্তু না, ইউরোপে তুমি মাস্টার্স করবা, অনেকে মাস্টার্সের থিসিস রানিং অবস্থায় চাকরি পেয়ে যায়, তারপর হচ্ছে অনেকে থিসিস করার পরেই চাকরি পেয়ে যায়। এবং ওইখানে ইঞ্জিনিয়ারদের জন্য জব মার্কেট বেশ ভালো। এখন যদি স্যার আপনি তো জান নাই, ওইখানে আমার বড় ভাই আছে 2001 থেকে আর কি, উনি ইলেকট্রিক্যালে ছিল, পরে হচ্ছে সফটওয়্যারে মুভ করছে আর কি, প্রোগ্রামিং ভালো পারতো, পরে আইটিতে চলে গেছে। তো ভাইয়ের সাথে তো আমার রেগুলার যোগাযোগ হয়। আরো কিছু বড় ভাইরা আছে, ছোট ভাইরা আছে, সাথে আমার ফ্রেন্ডরা আছে কিছু, তোমাদের বড় ভাইরা যারা এই ইউরোপের বিভিন্ন কান্ট্রিতে আছে, ওদের সাথে আমার কথা হয়। ওইখানে যারা আছে, আমার যে সামারি এক্সপিরিয়েন্স যেটা, তোমার মাস্টার্স করার খুব তাড়াতাড়ি তুমি ওইখানে জব পেয়ে যাবা। আর ওরা হচ্ছে এই মাস্টার্স শেষ হয়ে গেলে তোমার ওইখানে থেকে জব খোঁজার জন্য তোমার ভিসা দেয়। যতদিন পর্যন্ত তুমি মাস্টার্স 2 বছরের, ওইখানে তুমি অলমোস্ট 2 ইয়ার্স এর আরেকটা ভিসা পাবা, যেটাতে ওইখানে থেকে তুমি জব খুঁজতে পারবা। তো ওইটা কিন্তু একটা অপরচুনিটি আছে। তো ইউরোপে গেলে তোমার যে পিএইচডি করতে হবে এটা নট নেসেসারি, তুমি মাস্টার্স করার পরেও তুমি চাইলে ওইখানে জবে ঢুকে যেতে পারবা। আর সেটা পরে আজ হোক কাল হোক, তখন তুমি চাইলে পিআরও হয়ে যাবে। চাকরি হয়ে গেলে তখন তোমার কোম্পানি থেকে সাপোর্ট দিলে এখানে পিআরও হয়ে যাবা। আর
ওয়েদারটা মনে হয় যে মাঝে মাঝে একটু ঠান্ডা এসে, ওটা কোনো ব্যাপার না। আল্লাহ তালা মানুষের অভিযোজন ক্ষমতা অনেক হাই দিছে আর কি। তো তুমি কানাডার মতো জায়গায় -25, -30, -35, -40 ডিগ্রি তাপমাত্রায় কিন্তু মানুষজন সুখে শান্তিতে বসবাস করছে। ওই তুলনায় কিন্তু ইউরোপে ওয়েদার অত খারাপ না, আচ্ছা লন্ডনটা বাদ দিলে বা নরওয়েটা বাদ দিলে। সো আশা করছি যদি তোমরা ফোকাস করো ইউরোপে, ওইটা কিন্তু আসলে আমাদের রিনিউয়েবল এনার্জির জন্য বলো, কমিউনিকেশনের জন্য, আইটির জন্য বা পাওয়ার সেক্টরের জন্য, আমি ট্রিপলির কথাই বলতেছি, তো ওইখানে কিন্তু প্রচুর জব আছে। স্যার, আমাদের মানে একটা বিষয় যেটা বলছিলেন যে পিআর এর বিষয়টা, স্যার পিআর কি মানে এটা ইজিলি কিভাবে পাওয়া যায়? মানে আমি শুনেছি যে কেউ যদি পিএইচডি তে এনরোল হয় সেটাও নাকি অ্যাজ এ জব কাউন্ট করে। পিএইচডি তো আসলে, এটা তো আসলে রিসার্চ বেসড একটা প্রোগ্রাম। তোমার যেমন ইউরোপে যেটা হয় কি, ইউরোপে তুমি পুরোপুরি কোর্স ওয়ার্কে মাস্টার্সে যেতে পারো, তোমার টোটালি রিসার্চ করা লাগলো না, বা 12 ক্রেডিটে একটা রিসার্চ করা লাগে। মেইনলি কোর্স ওয়ার্কের পুরোটা হচ্ছে পড়ে পড়ে পরীক্ষা দিবা, তোমার গ্রেড আসবে এরকম। বাট পিএইচডি সারা দুনিয়াতেই কিন্তু কোর্স ওয়ার্ক না, ওইখানে তোমার রিসার্চের পুরো প্যাকেজটা, তো ওইটার রিসার্চটাকে তোমার আসলে জব এক্সপিরিয়েন্স হিসেবেই ধরে। আর পিআরটা শুধু ইউরোপ না, বিশ্বের যে কোনো দেশেই। ওইখানে তোমার অস্ট্রেলিয়াতে একটু আলাদা, ওইখানে তুমি কোনো একটা কোম্পানিতে জব পেয়ে গেলে ওই ওই তোমার কোম্পানি থেকেই তোমার সাপোর্ট দিয়ে দিবে, তোমার পিআর হয়ে যাবে আর কি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি স্যার। স্যার আমি আরেকটা প্রশ্ন এখানে দেখতে পাচ্ছি যে ইউরোপে জার্মানি বা হাঙ্গেরিতে ট্রিপলি মাস্টার্স করলে কি রকম সুবিধা পেতে পারে? হাঙ্গেরির এক্সপিরিয়েন্স আমার নাই ওইখানে, তবে জার্মানিতে যেটা বললাম, জার্মানিতে অনেক পরিচিত। আমার মনে হয় আমার নিজের ফার্স্ট হ্যান্ডে 50 জনের উপরে আমি চিনি জার্মানিতে, যাদের সাথে আমার রেগুলার যোগাযোগ হয়। তো তোমরা জানো কিনা জানি না, জার্মানি কিন্তু অলরেডি ফুলি রিনিউয়েবল এনার্জি বেসড এনার্জি সিস্টেমে চলে গেছে ওদের। আচ্ছা তো এইখানে এনার্জিতে অনেক বড় একটা জব মার্কেট, এটা সারা দুনিয়াতেই। তারপরে যদিও বাংলাদেশে বলে যে কমিউনিকেশন সেক্টরটা স্যাচুরেটেড, বাংলা লিংকে গ্রামীণে চাকরি নাই, ছাঁটাই হয়ে যাচ্ছে এই সেই, কিন্তু শুধুমাত্র যে এখানে এই আরএফ ইঞ্জিনিয়ার হিসেবেই থাকবে বা ছোট একটুতে সেরকম না। কমিউনিকেশনের অনেকগুলা ব্যাপার আছে, এই ইমেজ প্রসেসিং বলো, আদার্স অনেকগুলা। এখন তো কমিউনিকেশনের কতগুলা ওয়ে তৈরি হয়েছে, তো এইগুলাতে প্রতিনিয়ত কাজ চলে। এটা জার্মানি ওয়ান অফ দ্য লিডিং ইন ইউরোপ। সো দেখবা যে ইকোনমিতে অনেক সময় ইতালি সামহাউ ব্যাকল্যাশে চলে গেছিল, অনেক দেশ চলে গেছে, কিন্তু জার্মানিতে কিন্তু ওইভাবে ব্যাকফুটে কখনোই যায় নাই। তো ইভেন তোমরা যদি বেলজিয়ামের কথা চিন্তা করো, ওইটাতে আইডিয়া অনেকের কম আছে, বেলজিয়ামও কিন্তু যার জন্য অনেক ভালো কান্ট্রি, এবং ওইখানে পিআরটা আরো তুলনামূলক ইজি। ইভেন বেলজিয়ামের কিছু কান্ট্রি আছে যেখানে তোমার, সরি, কিছু ইউনিভার্সিটি আছে যেখানে তোমার আইএলসি লাগবে না, শুধু মিডিয়াম অফ ইনস্ট্রাকশন সার্টিফিকেট দিয়ে তুমি এখানে মাস্টার্সে অ্যাডমিশন পেয়ে যাবে। জার্মানিতে অবশ্য স্যার, আমরা আইএলটিএস এটা তো লাগবে। ইউনিভার্সিটি থেকেই নিতে পারবো তাই না? হ্যাঁ হ্যাঁ, ওটা ইউনিভার্সিটির কন্ট্রোলার থেকে বললে হুম যে হুম। তুমি এখানে 4 বছর ইংলিশে পড়ছো, এর একটা সার্টিফিকেট দিবে, এটাকে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন সার্টিফিকেট বলে। এবং এই সার্টিফিকেটটা এই শুধুমাত্র যে ইউরোপে তা না, অস্ট্রেলিয়ার মতো ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ, এদের মতো দেশেও মিডিয়াম অফ ইনস্ট্রাকশন সার্টিফিকেট কিছু কিছু ইউনিভার্সিটিতে নেয়। সো ওইটা আচ্ছা আচ্ছা। অনেকে জানে না, এটা ইউনিভার্সিটি থেকে নিয়ে নিবা। তো যেটা বলতেছিলাম যে জার্মানি যদি কেউ টার্গেট করে, এটা অবশ্যই অনেক বড় একটা টার্গেট, এবং সেইখানে যেতে পারলে, আমি এখনো এরকম শুনি নাই যে কেউ জার্মানিতে গেছে মাস্টার্স করে এরপরে সে কিছু করতে পারে না, চলে আসছে। মাস্টার্সে বললাম না, থিসিস রানিং অবস্থায় চাকরি হয়ে যায়, বা থিসিসের ইমিডিয়েট পরে জব হয়ে যায়। সো নিঃসন্দেহে ইউরোপ টার্গেট করা যেতে পারে। আমি কমেন্ট বক্সে আরো কয়েকটা কোশ্চেন দেখতে পাচ্ছি যাদের স্যার মানে আমি সামারিটা বলি। কোশ্চেনের বিষয়টা এরকম যে অনেকের টার্গেট থাকে যে আমি গ্রাজুয়েশনের পর হচ্ছে বাইরে যাব, বা আমি কোন একটা অ্যাজ ফ্যাকাল্টি জয়েন করবো একটা ইউনিভার্সিটিতে। তো সেক্ষেত্রে স্যার আমাদের মানে কি কি রিকোয়ারমেন্ট প্রয়োজন, মানে আমাদের কেমন সিজিপিএ রাখা প্রয়োজন, বা আমাদের কি প্রয়োজন এটার জন্য আর কি ওভারঅল? ফ্যাকাল্টি হিসেবে কি দেশে জয়েন করবে না দেশে বাইরে? স্যার গ্রিনেই জয়েন করার কথা বলতেছি, দেখতেছি আমি অনেকেই, আচ্ছা বা গ্রিনের বাইরেও যদি কোনো ইউনিভার্সিটি হয়। আচ্ছা, আমি আমি তাহলে একটু বলি, দেশের ফ্যাকাল্টির একটা ব্যাপার বলি আমাদের। আম, যেমন প্রাইভেট ইউনিভার্সিটিতে এটা মানে কিছুটা আমি যদি বলি আউট অফ বক্সে, যে যে কিছুটা
আমার এক্সপিরিয়েন্স যে রেসিজমের একটা ব্যাপার আছে হ্যাঁ, আমাদের, যেমন কিরকম সে কোন একটা ইউনিভার্সিটিতে গেল, আহ, ওইখানে পাবলিক ইউনিভার্সিটি কোনো ক্যান্ডিডেট পাওয়া গেছে, দেখা গেল যে সেম যোগ্যতার প্রাইভেটেরও আছে, প্রাইভেটের স্টুডেন্টটাকে নিল না। নিবে না। হ্যাঁ, ও ধরে নেয় যে পাবলিক যেহেতু এ তো অলরেডি ওয়েল ওয়েল জাজড, হ্যাঁ সে অলরেডি ওয়েল প্রুভড, সো ওকে নিয়ে নিল। এই জন্য হচ্ছে আমাদের জন্য যেটা হবে কি, যে আমি গ্রিনের গ্রাজুয়েট যদি হই, আমি পাশ করে এসে গ্রিনেই হয়তো বা আমার জন্য বেস্ট অপশন। অন্য অন্য ইউনিভার্সিটিতে আমাকে মাস্টার্স এর পরে নাও নিতে পারে, এটা একটা আমি সতর্কবাণী দিলাম। পিএইচডি থাকলে ব্যাপারটা আরো ইজি, পিএইচডি থাকলে হয়তো বা নিবে, কিন্তু মাস্টার্স করে আসছি বাড়ি থেকে, আমার দেখা যাবে যে সে বুয়েটে কোন একটা ছেলে আছে, সে মাস্টার্স করা, আর আমি বাড়ি থেকে মাস্টার্স করে আসছি, ওরে নিয়ে নিবে। সো এই 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 জায়গাটাতে কিছুটা সমস্যার সম্মুখীন হতে পারে। বাট দেশের বাইরে কিন্তু এইখানে আমার ভার্সিটিতে বুয়েটের গ্রাজুয়েটও যা, আমিও যা, অন্য দেশ থেকে যে আসছে সবাই সমান। এখানে এখানে হচ্ছে আমার কাজ, আমার মেধা এখানে মূল্যায়ন হবে, এখানে আমার ইউনিভার্সিটি এখানে মূল্যায়ন হবে না। বা বাংলাদেশে কিন্তু মেধার সাথে সাথে তার ওই ইউনিভার্সিটির একটা ঐতিহ্য, ওইটাও আসলে সামহাও আমরা বায়াসড হয়ে যাই কোনো কোনো ক্ষেত্রে। এটা আমি আসলে বদনাম করার জন্য বলতেছি না, বা এখানে যদি স্যার এটা আমাদের রিয়ালিটি স্যার। দেখি না, এটা রিয়েলিটি, হার্শ রিয়েলিটি, আমার এক্সপিরিয়েন্স হ্যাঁ থেকে স্যার, বললাম। এক্স্যাক্টলি। স্যার কিছুদিন আগে দেখলাম যে ডিইউ একটা মনে হয় নোটিশ দিছে এরকম যে কোনো প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টরা নাকি মাস্টার্স করতে পারবে না, বা এরকম কিছু একটা, যেখানে স্যার বুয়েট নিচ্ছে বা অন্যান্য আরো কিছু ইউনিভার্সিটি এগুলো একসেপ্ট করে, বাট ডিইউ এরকম একটা নোটিশ দিয়ে দিছে। ওটা আমি পুরোপুরি আমার মনে নাই, আমি এরকম একটা শুনছিলাম। যদি হ্যাঁ এরকম স্যার, কিছু হয়ে থাকে ব্যাপারটা আসলে দুঃখজনক। কারণ হচ্ছে ইউনিভার্সিটি যেটা, এটা ইউনিভার্সের সবার জন্য। এক্স্যাক্টলি। সেখানে বিশ্বের সব দেশ থেকে আসবে, সেখানে আমাদের সমাজের সবচেয়ে নিচু শ্রেণী যে আছে, যদি আমরা ধরি যে একদম আহ, আমি জানি না আমাদের এখানে কি আছে কিনা, যে মেথর শ্রেণী হইতে পারে, নিচু শ্রেণী ধরা হয়, অফিসের বাবা মা মুচি থাকতে পারে, এইসব শ্রেণীর থেকেও যদি যোগ্য মেধাবী থাকে, সে এসে পড়বে, এতে তো দোষের কিছু নাই। এখন যদি মনে হয় না ভালো ফ্যামিলিরই পড়তে হবে, টাকা আছে পড়তে পারবে, অথবা এটা তো আমরা প্রাউড ফিল করবো আমরা মেধা দিয়ে, প্রাউড কিন্তু বংশ দিয়ে অথবা প্রাউড কিন্তু ইনস্টিটিউট দিয়ে আমরা এটা ফিল করা উচিত না। মেধায় প্রাউড ফিল করা উচিত যে না, ও মুখ উজ্জ্বল করছে, ও কোথায় পড়ছে, এটা থেকে জরুরি হচ্ছে ওর নলেজটা কি, ওর মেধাটা কিভাবে কাজ করছে, ওটা সমাজের জন্য বা নিজের জন্য অথবা আমার প্রতিষ্ঠানের জন্য অথবা দেশের জন্য কিভাবে ও মেধা দিয়ে রিপ্রেজেন্ট করতেছে, এটা বেশি জরুরি। কোন ইউনিভার্সিটিতে পড়ছে, কোন ফ্যামিলি বিলং করে, কোন জেলা কোন থানা থেকে আসছে, এগুলা ইট শুডন্ট বি মেজর ফ্যাক্ট। স্যার একজন কোশ্চেন করেছে জার্মানিতে আইএলটিএস কত লাগে মিনিমাম? আচ্ছা, জার্মানিতে আমি দেখছি যে অধিকাংশ ইউনিভার্সিটি গুলাতে হচ্ছে 6 থাকলেই হয়। যদি 6.5 থাকে, মোর দেন এনাফ। জার্মানির যে কোনো ইউনিভার্সিটিতে, ওদের ওয়ান অফ দ্য টপ ইউনিভার্সিটি হচ্ছে টিইউএম বলে, ইউনিভার্সিটি মিউনিক, টেকনিক্যাল ইউনিভার্সিটি অফ মিউনিক। তো ওইটাতেও তুমি 6.5 হলে মোর দেন এনাফ। তবে 6 থাকলে জার্মানির অধিকাংশ ইউনিভার্সিটিতে যেতে পারবা। জার্মানিতে হচ্ছে তোমার ওরা ল্যাঙ্গুয়েজ নিয়ে অত বেশি ঝামেলা করে না, একটা স্কোর থাকলেই হয়, মোটামুটি 6 6.5 স্যার হলেই। 6 পাওয়াটা মানে কতটা টাফ বলে স্যার আপনি মনে করেন, মানে আমাদের জন্য? আচ্ছা, এটা একটু বেশি কঠিন প্রশ্ন হয়ে গেছে। আমি এখানে মনে হয় ও লাইভ দেখতেছে না। ইভিনিং প্রোগ্রামের একটা ছেলে আছে, জহিরুল ইসলাম, এই আমাদের সিটি ক্যাম্পাসে ক্লাস করতো, পাশ করে চলে গেছে। ও ডিপ্লোমা করা, বিএসসি করছে আর কি এখানে। তো ওরে দেখলে তো বোঝা উপায় নাই যে ডিপ্লোমা করা একটা ছেলে, ও আর কি হবে। ওর স্পোকেন এত ভালো, একদম ফরেনারদের মতো। মানে এই যে আমরা ক্লাসে প্রেজেন্টেশন নিই না, ওর একদিন এরকম প্রেজেন্টেশন দিতে দিছি, আমি মুগ্ধ হয়ে শুনতেছি যে ওর প্রোনাউন্সিয়েশন আমার থেকে বেটার, ওর ফ্লুয়েন্সি আমার থেকে বেটার। পরে জিজ্ঞেস করলাম যে কি ব্যাপার তুমি, স্যার আমি ইংলিশে আমার প্যাশন ছিল, আমি এখানে তো, ও হচ্ছে সাইফুস না, আর কি কি আছে বলতো, নজরুলে ক্লাস নেয়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। নজরুলে মিরপুর ব্রাঞ্চে, মিরপুর 2 নম্বর, সরি মিরপুর 10 নম্বর আর হচ্ছে মিরপুর 1-এ, ওই 2 ব্রাঞ্চে ও স্পোকেনের ক্লাস নিত। তো এটা আসলে এটা আলাদা একটা স্কিল। তো স্কিল তোমার কিন্তু আসলে
ডেভেলপ করবে হচ্ছে তুমি যদি তার পিছনে এফোর্ট দাও, সময় দাও, চেষ্টা করো, তোমার ভিতরে স্কিলটা অবশ্যই ডেভেলপ করবে। তুমি 12 বছর ধরে ইংলিশ পড়ে আসছো, এরপরে আরো 4 বছর ফুললি ইংলিশ পড়ছো, 12 বছরে ইংলিশটা ধরলাম ইংরেজি প্রথম পত্র দ্বিতীয় পত্র, আর কোনো ইংলিশ নাই। কিন্তু এই যে যে 4 বছর, 4 বছরে পুরা ইংলিশের প্রশ্ন পড়ছো, ইংলিশে বই পড়ছো, ইংলিশে খাতায় লিখছো, তারপরেও তো তোমার এই 4 বছরের পরে কিন্তু ইংলিশে ভয় পাওয়া উচিত না। এরপরে তুমি 3 মাস 4 মাস 6 মাসের একটা প্র্যাকটিস থাকলে ইজিলি তুমি 6 6.5 ফার্স্ট চান্সে তুমি অ্যাচিভ করে ফেলবা। তো এটা নিয়ে টেনশনে কিছু নাই, তোমাকে সাহস করে এগিয়ে যেতে হবে। যখন তুমি রেসে নেমে যাবা তখন আর কোনো ভয় নাই, তখন তোমার একবার না হোক দুইবার, দুইবার না হোক তিনবার দেখবা যে তোমার কাঙ্ক্ষিত স্কোর আইএলটিএস চলে আসছে। স্যার আমাদের মধ্যে একটা খুব মানে কমন একটা কনসেপশন আছে, সেটা হচ্ছে যে আমরা যদি খুব ভালো সিজিপি না হলে আসলে দেশের বাইরে যাওয়া যায় না, বা 3.5 অবশ্যই লাগবে। এখন স্যার আমার সিজিপিএ যদি স্যার 3.5 এর নিচে থাকে, অথবা স্যার আপনি বলছিলেন একটু আগে যে অনেকে আপনি দেখেছেন যে 3 এর নিচে সিজিপিএ থাকা সত্ত্বেও কিন্তু তারা দেশের বাইরে গেছে। এখন তাহলে আবার অবশ্যই আপনি আবার আরেকটা জিনিস বলছিলেন যে আমার তাহলে রিসার্চটা একটা মানে মার্কস কাউন্ট করে, তারপর আমার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস একটা মার্কস কাউন্ট করতে পারে, বা আইএলটিএস এর যে যদি ভালো মার্কস থাকে সেটা আমাকে একটা ডিফারেন্ট একটা মার্কস কাউন্ট করে। তখন যদি স্যার আমার সিজিপিএটা কম থাকে, তাহলে আমার অবশ্যই অন্য জিনিসগুলোতে আরো বেটার জিনিস দেখাতে হবে, যেমন আমার রিসার্চে আছে একটা এক্স্যাক্টলি। হ্যাঁ, তবে সিজিপি এর ব্যাপারটা হচ্ছে কি, সিজিপি এর 3 থাকলে বিশ্বের মনে করো সেফ জোন। 95% এর উপরে ইউনিভার্সিটি গুলাতে তুমি অ্যাডমিশন পেয়ে যাবা। সিজিপি 3 যদি 4 3 থাকে, আমার ভার্সিটিতেও তুমি 4 3 থাকলে এসে অ্যাডমিশন পেয়ে যাবা, স্কলারশিপের কাহিনী পরে। এখন সিজিপিএ তো অ্যাডমিশনের জন্য তো আসলে সিজিপিএ ওই লেভেলে অত হাই না থাকলেও হয়, বাট সিজিপিএ যদি বেশি থাকে তখন তোমার স্কলারশিপের ব্যাপারে একটা ছেলের সব দুইটা ক্যান্ডিডেট, একজনের সবকিছু সেম, একজনের সিজিপিএ 3.75 আরেকজনের সিজিপিএ 3.40, তাহলে নিবে কাকে, স্কলারশিপটা দিবে কাকে? অবশ্যই স্যার বেশি তারা 3.75 দিবে। হ্যাঁ, তো তোমার যখন তোমাকে সিলেক্ট করবে স্কলারশিপের জন্য তখন সিজিপিএটা খুবই ম্যাটার। তবে হ্যাঁ, সিজিপিএ যদি 3 নিচেও হয় তাও মানে আমি এরকম দেখছি যে বিশেষ করে আমার একটা ফ্রেন্ড ছিল, ও হচ্ছে ডাকনাম নবীন, ইউএসএ তে গেছিল মাস্টার্স প্রোগ্রামে, ওর সিজিপিএ ছিল 3 নিচে 2.8 সামথিং। ও লেখাপড়া করতো না একদমই, খুবই দুষ্টু ছিল। পরে আইএলটিএস দিয়ে জিআরইও দিল আর কি। যে ছেলে মনে করো 2.8 পাইছে, সে জিআরইতে ভালো করছে, সে আইএলস এ ভালো করছে, তার মানে ওই 4 বছর খেয়াল করে পড়ে নাই, যখন বাস মানে আমরা যেটা সে বলি যে বাস খাইছে, যখন খেলাটা বুঝছে তখন হচ্ছে তারপরে কিন্তু সে সার্ভাইভ করে গেছে। ওইটা হলো ওস্ট কেস, তোমরা কেন ওস্ট কেসে যাবা? বাট যদি কারো অলরেডি হয়ে থাকে যে সিজিপিএ একদম কম, তাহলে আশা ছাড়ার কিছু নাই আর কি। আমি একটা ব্যাপারে বলবো, যদি সুযোগ থাকে একটা সেমিস্টার 2টা সেমিস্টার বাড়তি পড়ে যে সাবজেক্টগুলো একটু সোজা তোমার কাছে মনে হচ্ছিল যে না আমি চাইলে আরেকটু ভালো করতে পারতাম, তোমরা রিটেক নিয়ে নাও। কারণ হচ্ছে কি, আমাদের যে ট্রান্সক্রিপ্ট গুলো থাকবে, তোমার কোনো ট্রান্সক্রিপ্টে কোনো কোর্স 2বার লেখা থাকবে না। আচ্ছা, মনে করো একটা কোর্স তুমি রিটেক নিছো, তার মানে আগে কি ছিল ওটা লেখা থাকবে না, আর নতুনটা রিটেকে ওইভাবে লেখা থাকবে না। কোনো একটা কোর্সে তুমি ফেল করছো, কথার কথা আনফরচুনেটলি, তুমি পাস করছো, ফেলের রেকর্ড কিন্তু ট্রান্সক্রিপ্টে থাকবে না। সুতরাং ট্রান্সক্রিপ্টের এগুলা তুমি ই করবা না। তোমার সিজিপিএ 2.9 আছে, তুমি চেষ্টা করো এটা 3.2 তে নিয়ে যাবার, 4টা 5টা সাবজেক্ট তুমি নাও। তোমার সিজিপিএ 3.45 আছে, তুমি এটাকে 3.5 করার জন্য 2টা 3টা সাবজেক্ট নাও, কিছু টাকার উপর দিয়ে গেল। এটা তোমার হচ্ছে জানের সৎকা যেরকম দেয়, তুমি তোমার সিজিপিএ সৎকা দিবা। কারণ হচ্ছে কি, তুমি কেন এই সিজিপিএ এত কম তুমি আসছো, তুমি কেন সিরিয়াস হও নাই, তো এটার তোমার সৎকা দিতে হবে না। তো এটা সুযোগটা আছে। তারপরেও যদি না হয়, এখন তাহলে কি করতে হবে, স্যারদের সাথে লেগে থাকো, যেটা বললাম যে তুমি আর যদি স্কলারশিপ সহ আসতে চাও, তোমার একটা হলেও কনফারেন্স পেপার হোক বা জার্নাল পেপার হোক, স্যারদের দূরে থেকে একটা পেপার করতে হবে। তো পেপারের ব্যাপারে স্যাররা তোমার পূর্ণ সহযোগিতা করবে, তোমার শুধু খাটতে হবে, স্যার যেটা বলে তোমার ওইটাই করতে হবে। পেপার কিভাবে লেখে, এটা কিভাবে পাবলিশ করে, সব স্যার তোমাকে বলে দিবে। কিন্তু তোমাকে স্যার যেটা যেটা বলে ওটা তুমি করো, জাস্ট 3-4 মাস খাটো, একটা সেই লেভেলের একটা রেস দাও, এই 4 মাস পরে দেখবা যে সুন্দর একটা ফল তোমার জন্য রেডি হয়েছে, এবং ওই ফ্রুটটা দিয়ে তুমি সারা দুনিয়া এক্সপ্লোর করে ফেলতে পারবা ইনশাআল্লাহ।
স্যার একজন একটা প্রশ্ন করেছে, স্যার আমি প্রথম থেকে শুনেছিলাম যদি আমাদের সিজিপিএ 3.9 আপ থাকে তাহলে নাকি ভার্সিটির ফ্যাকাল্টি মেম্বার হিসেবে রেখে দেয়, এটা কতটুকু সত্যি? আচ্ছা, সজীব, এই যে আরেক সজীব ও প্রশ্ন করছে, হ্যাঁ। তোমাকে ইউনিভার্সিটি ফ্যাকাল্টি হিসেবে রেখে দিবে না আসলে। হ্যাঁ, তুমি তো চাইলে তুমি সুইটা চলেও যেতে পারো, এটা কোনো সমস্যা নেই। তবে স্যাররা হচ্ছে কি, স্যার আপনি যেমন চলে গেছেন আর কি আমাদের হ্যাঁ, রেখে। স্যাররা হচ্ছে কি করে, যে স্টুডেন্টটা বেশি ভালো ওরে আদর একটু বেশি করে, এটা যদি একটু বায়াসড হয়ে যায় তারপরে করে। কারণ কি করে তো তোমাদের একটু বলে দেই এটা। অনেক সময় তোমরা ক্লাসে যারা বেশি ভালো স্টুডেন্ট ওদের স্যাররা কেন বেশি আদর করে, তোমরা অনেকে মনে কষ্ট পেতে পারো। আজকে আমি গুমরটা একটু ফাঁস করে দেই। স্যাররা কষ্ট করে ক্লাসে পড়ায়, স্যাররা অনেক কথা বলে যে তোমরা এটা করো, ওইটা করো, এটা করো। এই কনসেন্ট্রেশনটা যে যত বেশি দেয়, স্যারদের কথা যে যত বেশি শোনে, ওর রেজাল্টটা কিন্তু তখন সবচেয়ে বেশি ভালো হয়। এখন দিন শেষে যদি দেখে যে হ্যাঁ এ ভালো রেজাল্ট করছে, তখন স্যারের মনে মনে একটা খুশি লাগে, আরে আমি এই কথাগুলো বলছিলাম, আমি এই কষ্টটা করছি, শুনছি। ওই ছেলেটা নিচ্ছে ব্যাপারগুলা এবং রেজাল্ট ভালো করছে। এই জন্য কিন্তু একটা ভালোবাসা চলে আসে। এর মানে এই না যে যারা খারাপ করছে স্যাররা তাদেরকে খারাপ জানে। তো রেজাল্ট ভালো হওয়াটা হচ্ছে এটা একটা তোমার এখানে ফ্যাকাল্টি হিসেবে হওয়ার জন্য একটা ক্রাইটেরিয়া। বাট এরকম না যে একটা ছেলে 3.9 পাইছে, একটা ছেলে 3.7 পাইছে। তো 3.7 পাইছে, ওর প্রেজেন্টেশন স্কিল, ওর প্র্যাকটিক্যাল নলেজ, ওর মানে কনভিন্স করার নলেজ, ওর টপিক ডেলিভারি স্কিল, এই ব্যাপারগুলোতে 3.9 এর থেকে ও আরো বেটার। তাহলে দেখা যাবে যে 3.9 এর নেয় নাই, ও 3.7 এর এই সিলেকশন প্যানেল সিলেক্ট করবে। তো ওইটা আসলে হ্যাঁ, সিজিপিএ বেশি থাকলে যেটা হবে কি, তুমি এগিয়ে থাকলা। বাট যাদের সিজিপিএ সে চিন্তা করতেছে যে 3.9 এর উপরে 5 জন করছে আর আমি 3.7, লোক নিবে 2 জন, আমার তো মনে হয় নিবে না। এটা আসলে কিছু না, তুমি তোমাকে প্রুভ করো, নিয়ে নিতে পারে। স্যার থ্যাংক ইউ স্যার। আমি আরেকটা একটু বিষয় স্যার একটু আপনার কাছ থেকে ক্লিয়ার হয়নি। সেটা হচ্ছে যে আপনি যেটা বলতেছিলেন যে আমাদের যদি মানে বাইরে যেতে যে যে জিনিসগুলো প্রিপেয়ার রাখা দরকার তার মধ্যে একটা হচ্ছে স্যার ভালো রেজাল্ট অবশ্যই, তারপর আইএলটিএস এ 6.5 হলেই মোটামুটি এনাফ। আর তারপর যারা ফাইনাল ইয়ার আছে তাদের জন্য এখন নেক্সট টার্গেট হচ্ছে যে একটা অ্যাটলিস্ট জার্নাল না হলে অ্যাটলিস্ট একটা কনফারেন্স পেপার যেভাবে হোক পাবলিশ করা, কারণ এটার প্রোফাইলটাকে আরো অনেক বেশি স্ট্রং করে দেয়। তারপর স্যার আমাদের গ্রিনের অনেক স্টুডেন্টরাই আছে যারা হচ্ছে অনেক এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস প্লাস ক্লাবিং অনেক কিছুর সাথে এঙ্গেজ থাকে স্যার, এই জিনিসগুলো কি মানে বাইরে যেতে বা কোনোভাবে হেল্প করে কিনা? অবশ্যই অবশ্যই, এটাতে তোমার সিভি কে ভারী করে আর কি। আচ্ছা। বুঝতে পারছো? তোমার সিভিতে থাকলে যখন তুমি কোনো এক প্রফেসরকে তার রিসার্চ টিমের সাথে যুক্ত হওয়ার জন্য ইমেল করছো, তো ওটাতে হচ্ছে তোমার দেখবে যে সিভিটা উল্টায় যে কি অবস্থা। দেখবে যে এই ছেলেটা কালচারাল ক্লাবের প্রেসিডেন্ট, এই ছেলেটা ডিবেটিং ক্লাবের জেনারেল সেক্রেটারি, অথবা এই ছেলেটা হচ্ছে স্পোর্টস ক্লাবের এই, অথবা ট্রিপলি ক্লাবের এই, ডিপার্টমেন্টাল ক্লাবে সে এটা ছিল ওইটা ছিল, অনেক অনেক কাজ করছে। এই ছেলেটা আমাকে একটা প্রোগ্রামেও অংশগ্রহণ করে এই একটা সার্টিফিকেট পাইছে, সে সেকেন্ড হয়েছিল, থার্ড হয়েছিল। এই এই ব্যাপারগুলা অবশ্যই আলাদা একটা ভ্যালু দেয়। তবে ট্রিপলির জন্য তোমাদের স্পেশাল যেটা বলি, এটা আমাদের অবশ্যই আমাদের ডিপার্টমেন্ট বলো বা ইউনিভার্সিটি বলো ধন্যবাদ পাওয়ার যোগ্য। আইটিবলির ব্রাঞ্চ আমাদের ইউনিভার্সিটিতে আছে, আবার পাওয়ারের যে সোসাইটি, আইটিবলি পাওয়ার হ্যাঁ স্যার। সোসাইটি যেটা আছে, দুইটা আছে। তো কেউ যদি পারো দুইটাতেই কাজ করো, কেউ যদি পারো হচ্ছে শুধু আইটিবলি বা শুধু পাওয়ারে কাজ করলা। তোমরা জানো কিনা জানি না, বিশ্বের অন্যতম বড় একটা সংগঠন হচ্ছে আইটিবলি, একাডেমিক একটা একটা প্ল্যাটফর্ম, ঠিক আছে, লিডিং সারা বিশ্বের সব ইউনিভার্সিটিতে আছে। তো আইটিবলির একটা ছেলে থাকলে ওটা যদি সিভিতে লেখে যে হ্যাঁ স্যার আমি আইটিবলির মেম্বার, তাহলে বুঝবে যে না এই ছেলে অ্যাক্টিভিটিস আছে, ও আইটিবলি সম্বন্ধে জানে, তার মানে আইটিবলিতে কি কি হয় জানে, আইডিয়া আছে। এটা অবশ্যই প্লাস পয়েন্ট। স্যার আইট্রিপলি মানে এরকম একটা বিষয় যে হচ্ছে আইট্রিপলিতে ডেইলি হচ্ছে কারেন্ট একদম টেকনোলজি নিয়ে হচ্ছে আপডেট দিচ্ছে, আমাকে ম্যাগাজিন দিচ্ছে, তারপর স্পেকট্রাম পাঠাচ্ছে। তো আমি আরো যখন একটা এই জিনিসগুলো। আর তোমার সাথে অ্যাড করি তোমার এটার সাথে, হ্যাঁ স্যার। আইটিবলিতে তোমার একটা ইমেল আইডি দিবে, স্পেশাল ইমেল হ্যাঁ আইডি। একটা ইউনিক একটা ইমেল আইডি থাকে। ওই ইমেল আইডিটা দিয়ে যদি তুমি কোনো প্রফেসরকে ইমেল করো, সে অবশ্যই ইমপ্রেসড হবে। কোন একটা জিমেল থেকে বা ইয়াহু থেকে তুমি ইমেল করলা, তার থেকে যদি আইটিবলি থেকে ইমেল আসছে, এটা বলবে যে না একটা অ্যাক্টিভ মেম্বার আছে, দেখি আমি একটু দেখি। কারণ টিচাররা খুবই বিজি থাকে,
হয়তো আমি শেষের দিকে সামারি হিসেবে বলবো যে আমার স্টেপ গুলা কি দেশের বাইরে যাওয়ার জন্য, তখন আমি বলবো। তো টিচারের যদি তুমি ইমেল করো, অনেকেই তো ইমেল করে। একটা প্রফেসরে সারা বিশ্ব থেকে মনে করো 200-300 ইমেল সে প্রত্যেক মাসে, এটা শুধু স্টুডেন্টের ইমেল তার হ্যান্ডেল করাই লাগে। তো অনেক সময় হয় ইমেল ওপেন করার, অনেক সময় হয় না। তো এইটা যদি দেখে যে এরকম কোন প্রফেশনাল ইমেল আইডি থেকে ইমেল আসছে, সে তখন ওটা ক্লিক করে আর কি, ভিতরে ডেফিনেটলি ওপেন করবে। হ্যাঁ স্যার, আমি আপনার যেটা বলছিলাম যে আইট্রিপলির এরকম মানে যখন দেখে যে কেউ হচ্ছে সে আইট্রিপলি মেম্বার, তখন হচ্ছে তো একটা আলাদা ইয়া থাকে যে না এই ছেলেটা আইট্রিপলিতে ছিল, দ্যাট মিনস সে অবভিয়াসলি সে কারেন্ট যে টেকনোলজি গুলো আছে সেগুলোর সাথে সে আপডেটেড, এরকম একটা বিষয় স্যার আমাদের মধ্যে কাজ করে আর কি। স্যার হ্যাঁ, একজন এগ্রি করি আমি। হ্যাঁ স্যার আর একজন স্যার বলেছে ছাত্র বান্ধব একজন স্যারদের সহযোগিতা স্যারের আবেদন অসাধারণ, যে কোনো বিষয়ে সাবলীল ভাষায় খোলামেলা স্যারের উপস্থাপনা দারুণ ছিল। স্যার আমিও আপনার সাথে একমত। উনি হচ্ছে আমাদের পাওয়ার সিস্টেম প্রোটেকশন ল্যাবের আমাদের ল্যাব অ্যাসিস্ট্যান্ট, আমাদের আমার এক্স কলিগ শাহজাহান ভাই। ওনার সাথে আমি যতদিন গ্রিন ইউনিভার্সিটিতে ছিলাম এই ল্যাবটা আমি বরাবর নিছি আর কি। সো ওনার সাথে আমার আলাদা একটা বন্ডিং ক্রিয়েট হয়েছে। উনি যথেষ্ট মানে পাওয়ার সেক্টরে ওনার বেশ ভালো নলেজ। তোমরা হয়তো এখনো ওই কোর্সটা এখনো পাও নাই। না স্যার, আমরা এখনো পাইনি। ওই ল্যাবটাতে উনি ওটা হ্যান্ডেল করে। সো আসলে আমি যতদিন গ্রিন ইউনিভার্সিটিতে তোমাদের জন্য কাজ করছি, তো বিভিন্ন লেভেলের লোকের সাথে আমাদের উঠা বসা করা লাগছে। তো এটা আমার জন্য আসলে খুবই সৌভাগ্যের ব্যাপার যে আমি আসলে যতটা না নিন্দা বলো বা সমালোচনা বলো, তার থেকে ভালোবাসাটাই বেশি পাইছে। হ্যাঁ স্যার, এটা আমরা জানি স্যার, যদিও আমি আপনার কখনো ক্লাস পাইনি স্যার আপনার, কিন্তু স্যার আপনার বিষয়ে আমি অনেক শুনেছি স্যার, অনেক। স্যার আমাদের একজন কোশ্চেন করেছে রাসেল রহমান নামে, সে হচ্ছে জানতে চাচ্ছে থিসিস এবং প্রজেক্ট, মানে ফাইনাল ইয়ারে আমরা যেটা আমাদের দুইটা অপশন থাকে থিসিস, প্রজেক্ট, ইন্টার্নশিপ, তো এখন থিসিস বা প্রজেক্টের মধ্যে কোনটা বেটার বা কোনটা করলে আমার জন্য ভালো? আচ্ছা, কেউ যদি দেশে জব করতে চায়, সেটা আমাদের প্রাইভেট সেক্টর, কিন্তু আমাদের পাওয়ার সেক্টরে প্রচুর জব। তুমি যদি বলো যে রহিমা প্রোজ বলো, এনার্জি প্যাক বলো, বাংলা ক্যাট বলো, এরকম এই সোলারের কিছু আছে, বা এরকম প্রাইভেটের অনেকগুলা। আর পাবলিকের যেগুলো আছে, যে ডেস্কো বলো বা পল্লী বিদ্যুৎ যেটা বলেছে, বিআরএবি, পিজিসিবি, ডিপিডিসি, নর্থ জোন, সাউথ জোন, ওয়েস্ট জোন, ইস্ট জোন, অনেকগুলা জোন আছে। আবার বিভিন্ন পাওয়ার প্ল্যান্ট গুলো আছে। তো এইসব জায়গাতে হয় কি, এইসব জায়গাতে তোমার এই প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স গুলা বেশি কাজে লাগে। তো এই ক্ষেত্রে হচ্ছে আমাদের জন্য বেটার হচ্ছে যদি আমি ইন্টার্নশিপ করতে পারি। ইন্টার্নশিপ সেটা কোনো একটা ইন্ডাস্ট্রি হতে পারে, অথবা হচ্ছে যদি কোনো একটা প্রজেক্ট করি। আমি প্র্যাকটিক্যালি মনে করো কিনে আমি একটা ব্যাটারি চার্জার বানালাম, ছোট একটা পোর্টেবল ব্যাটারি চার্জার বা এরকম কিছু একটা। তো এই হাতের কাজগুলো, এইগুলো হচ্ছে তোমার দেশের জব মার্কেটের জন্য বেশি বেশি উপযোগী আর কি। আর তুমি যদি আরেকটু পড়তে চাও, সেটা দেশের ভিতরেও হতে পারে অথবা দেশের বাইরে, ওই ক্ষেত্রে আমি সাজেশন দিব যে তুমি থিসিস করো। তুমি এখানে আমাদের ডিপার্টমেন্টে রিসার্চে অ্যাক্টিভ আছে এরকম অনেকে, অ্যাটলিস্ট 10-12 জন হাই কোয়ালিফাইড রিসার্চার আছে আমাদের। তো তাদের যে এক্সপেরিয়েন্স আছে এটা তুমি কাজে লাগাও। বা যদি এরকমও হয় যে না স্যার আমি দুইটাই করতে চাই, তাহলে তুমি ইন্টার্নশিপ বা প্রজেক্ট কিছু একটা করলা, রিসার্চ যেটা করবা এটা থিসিসের বাইরে, মানে তখন তো আর তুমি থিসিস করবা না, ওইটা কোনো এক স্যারের সাথে লেগে থেকে থেকে রিসার্চ করলা। দেশের বাইরে আসতে চাইলে তোমার রিসার্চ করতেই হবে। সেটা যদি তুমি থিসিসের উসিলায় করে ফেলতে পারো আলহামদুলিল্লাহ, অথবা যদি ইন্টার্নশিপ বা তুমি প্রজেক্ট করো, সাথে হচ্ছে আমাদের ফ্যাকাল্টিতে যারা আছে তাদের সাথে হচ্ছে তুমি যাকে তোমার পছন্দ হয়, যে অ্যাভেলেবেল আছে, যে ঘ্যাঙাইতে থাকবা, জ্বালাইতে থাকবা, পিছু ছাড়বা না, দরজার বাইরে দাঁড়ায় থাকবা, ভিতরে যে দাঁড়াবা, সালাম একবারের জায়গায় 10 বার দিবা, কিন্তু ছাড়া যাবে না। তুমি যতক্ষণ পর্যন্ত হ্যাঁ না বলবে স্যাররে ছাড়বা না। তারপরে দেখবো যে আস্তে আস্তে, কারণ স্যাররা খুবই বিজি থাকে, কারণ তোমাদের থিওরি ক্লাস বলো, প্র্যাকটিক্যাল ক্লাস, পরীক্ষা, তাদের নিজেদের পার্সোনাল লাইফ, তারপরে তোমার রিসার্চের এই প্যারাটারা, এইগুলা মিলা টিলা, মিটিং টিটিং মিলা অনেক প্যারার ভিতরে থাকে। 4 মাসের সেমিস্টার
আমি তো এগুলার ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স আছে আমার। তো এই জন্য এর ভিতরেও স্যার আসলে অনেক বিজি থাকে, তো এর ভিতরে তুমি নিজের জন্য হচ্ছে ডেডিকেট করবা যে স্যার আমি তোমার ডেডিকেশনটা দেখাবা, ইনশাল্লাহ স্যাররা হেল্প করবে আশা করি। স্যার আমি একটা কমেন্ট একটু পড়তে চাই। উনি কমেন্ট করেছেন, নাম হচ্ছে তৌফিকুজ্জামান তৌফিক, ফিলিং অনার্ড টু বি স্টুডেন্ট অফ yours and I'm thinking to move to Australia for PhD, can you please give some suggestions? হ্যাঁ, তৌফিকুজ্জামান হচ্ছে আমার ডাইরেক্ট স্টুডেন্ট। এই প্ল্যাটফর্মে তুমি সাজেশন না আছে অস্ট্রেলিয়া আসতে চাইলে পার্সোনালি আমাকে মেসেঞ্জারে মেসেজ দিও। তৌফিকুজ্জামান সম্বন্ধে বলি, ও হচ্ছে তোমাদের 2013-তে ভর্তি হয়েছিল আমাদের ইউনিভার্সিটিতে, আমার যতটুকু মনে আছে। তো ও অলরেডি স্কলারশিপ নিয়ে সাউথ কোরিয়া থেকে মাস্টার্স করে আসছে। মানে তোমাদের ডিপার্টমেন্টে যে কয়েকজন বড় ভাই আছে যাদের জন্য তোমরা প্রাউড ফিল করতে পারো, এর ভিতরে এই তৌফিকুজ্জামান একজন অন্যতম আর কি। অলরেডি ওর মাস্টার্স শেষ, এবং সাউথ কোরিয়াতেও রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে আমাকে লাস্ট যখন জানাইছিল যে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে ওই ভার্সিটিতে অলরেডি ও মানে মাস্টার্সের পরে কাজ করতেছে, মানে মাস্টার্স শেষ, পিএইচডিও করতেছে না, বাট কিছু রিসার্চের কাজ করতেছে। পিএইচডি হয়তো বা ওই দেশেও করতে পারে অথবা বাইরেও আসতে পারে। তো এটাও কিন্তু একটা অপরচুনিটি, তোমাদের নিজেদের অ্যালামনাইদের খুঁজে খুঁজে বের করতে হবে। যারা দেশের বাইরে আসতে চাও না তাদের জন্য প্রযোজ্য, যারা দেশের বাইরে আসতে চাও তাদের জন্য প্রযোজ্য। যারা আসতে চাও না তাদের জন্য কিভাবে কাজে লাগবে, তুমি জব খুঁজতে জব মার্কেটে তাদের হেল্প লাগবে তোমার, কোথায় কিভাবে অপরচুনিটি তৈরি হচ্ছে, পজিশন কিভাবে ক্রিয়েট হচ্ছে, ওইসব জায়গায় তুমি কাজ করতে চাইলে বড় ভাইদের হেল্প অবশ্যই লাগবে। আর দেশের বাইরে আসতে চাইলে তো তোমার বড় ভাইরাই তো সবচেয়ে বেশি হেল্প করবে। যখন শুনবো যে আমি আমার ইউনিভার্সিটির আন্ডারগ্রেড একটা ছেলে আমাকে নক করছে, আমি চেষ্টা করবো সে যে কোনো উপায়ে ওরে আনার জন্য। ইউজুয়ালি উঠে পড়ে লাগে আর কি, দুটো একটা এক্সেপশনাল বাদে যখন শুনে যে বাংলাদেশ থেকে কেউ একজন দেশের বাইরে আসতে চায়, ইউজুয়ালি উঠে পড়ে লাগে যে আমি ওর যে কোনো উপায়ে আমি চাই যে ও এখানে চলে আসুক, এরকম আর কি। ধন্যবাদ স্যার। স্যার আমাদের বেশ কয়েকজন হচ্ছে সেম কোশ্চেনই বারবার করতেছে, যে হচ্ছে স্যার আমি আপনাকে একটা ওভারঅল কোশ্চেনটা বলি। মানে আমাদের এরকম হচ্ছে যে এখানে ফার্স্ট ইয়ার থেকে কোশ্চেন করতেছে, স্যার আমি ফার্স্ট ইয়ারে আছি, এখন কি করতে পারি, সেকেন্ড ইয়ারে আছি এখন, বা আমার এখন কি করা উচিত, থার্ড ইয়ারে আছি বা ফোর্থ ইয়ারে আছি। স্যার আপনি হচ্ছে এরকম আমাদের একটা সাজেশন দেন যে যারা ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, আমাদের এখন কি করা উচিত? আমি তিনটা জিনিস বলি। ফার্স্ট অফ অল, সিজিপি এর দিকে খেয়াল করো, ঠিক আছে? ফার্স্ট অফ অল সিজিপিএটা তোমার ধরে রাখতে হবে, অথবা এই যাদের শুরু তারা সিজিপিএ তে খেয়াল করতে হবে। সেকেন্ড হচ্ছে কি, আইএলস এর জন্য প্রিপারেশন নাও। তুমি যে কোনো পজিশনে আসো, উত্তম পজিশন হচ্ছে থার্ড ইয়ার শেষ করে ফোর্থ ইয়ারের শুরু থেকে। আর থার্ড হচ্ছে কি, নিজের রিসার্চের সাথে সম্পৃক্ত করো। উত্তম সময় হচ্ছে এই ফোর্থ ইয়ারের শুরু থেকে। বাট তুমি চাইলে ব্যাচেলর শেষ করেও রিসার্চে যুক্ত হতে পারো। তিনটা জিনিস হচ্ছে মেইন, তোমার রেজাল্ট রেডি রাখবা, তোমার আইএলস এর স্কোরটা রেডি রাখবা, আর রিসার্চে যুক্ত হয়ে অ্যাটলিস্ট একটা পেপার করো, সেটা জার্নালে হোক অথবা কনফারেন্সে হোক। আর তারপরে হচ্ছে এরপরে দেশের বাইরে কোন দেশে যেতে চাও, ওইটা একটা ফোকাসটা তুমি আইডিয়া তোমার স্যারের কাছ থেকে নিতে পারো যে আমি স্যার জানি না, ভালো বুঝি না, কোন দেশে গেলে আমার ভালো হবে, আমার এটা একটা। অথবা তুমি যদি এটা বুঝে যাও যে কোন দেশে যাবা, হয় সেটা তোমার টিচার শুভাকাঙ্ক্ষী আশেপাশে বললো, অথবা তুমি নিজে নিজে বুঝে গেলা। কারণ ওই দেশে যাওয়ার জন্য ওই দেশের ইউনিভার্সিটি গুলাতে যেতে হলে কি কি ক্রাইটেরিয়া সব অনলাইনে আছে। তুমি অনলাইনে বুঝতেছো না, তুমি তোমার টিচারকে জিজ্ঞেস করো। ওই দেশে তোমার বড় ভাইরা আছে বা কেউ না কেউ আত্মীয় স্বজন থাকতে পারে, অথবা খোঁজার চেষ্টা করো। তুমি তোমার টিচারে যে বলো যে স্যার আমি অমুক দেশে যাইতে চাই, আপনার পরিচিত কেউ ওইখানে কি আছে, আমাকে কি একটু হেল্প করতে পারবে? তো এই জন্য তোমাকে এই সোর্স গুলোকে তোমার নিজে সার্চ করতে হবে যে হ্যাঁ আমি খুঁজে খুঁজে দেখি যে এখানে আছে কিনা। তো মেইন ওই তিনটা জিনিস, এরপর হচ্ছে এক্সপ্লোর করা। তিনটা জিনিস যখন তোমার রেডি, তোমার রেজাল্ট রেডি, তোমার আইএলসটা রেডি, তোমার অ্যাটলিস্ট একটা রিসার্চ পাবলিকেশন আছে, এই তিনটা জিনিস রেডি, এখন তুমি এক্সপ্লোর করা শুরু করো যে তুমি কই যাইতে চাও, কি কোথায় যাব। হ্যাঁ। আচ্ছা, তারপর আমি আর একটা কোশ্চেন করি স্যার, যদিও বিষয়টা নিয়ে অনেকবার বলেছেন, তারপরেও একজন কোশ্চেন করছে যদিও, যে দেশের বাইরে যেতে গেলে খরচ কত পড়তে পারে যদি স্কলারশিপ পাওয়া যায়, মানে স্কলারশিপ পাওয়ার পরও কেমন খরচ আচ্ছা, পড়বে? এটা হচ্ছে মইনের কোশ্চেন, আমি দেখতে পাচ্ছি।
করছে যে হ্যাঁ, তো হ্যাঁ ওটা ওটা আসলে অ্যাজ ইউজুয়াল আমি বললাম যে এটা ডিপেন্ড করে আমি কোন কান্ট্রিতে যাচ্ছি। যেমন আমি যদি মালয়েশিয়াতে যাই, আমি কুয়ালালামপুরে ছিলাম প্রায় 3 বছর। তো ওইখানে লাইফস্টাইল কিন্তু সিডনির তুলনায় অনেক কম, খরচ অনেক কম আর কি। লাইফস্টাইল আমি সরি স্টাইল মিস্টেক করছি, আমি এক্সপেন্সের কথা বলতেছিলাম। এক্সপেন্স অনেক কম, মানে ওইখানে হচ্ছে কি বাংলাদেশি টাকায় তুমি যদি শেয়ারে বাসায় থাকো, থাকা খাওয়া বাবদ 20,000 টাকা মোর দেন এনাফ একটা স্টুডেন্টের জন্য পার মান্থ। বাট ওইটা যদি তুমি জার্মানিতে চিন্তা করো, ইউরোপে চিন্তা করো, তখন তোমার মিনিমাম 500 ইউরো বা 600 ইউরো যাবে, মানে 50,000 বা 60,000 টাকা যাবে। তুমি সিডনিতে চিন্তা করো, মেলবোর্নে চিন্তা করো বা অস্ট্রেলিয়াতে, এখানে ওরকম 40, 50, 55,000 টাকা যাবে বা 60,000 টাকা। এখানেও ওই সিটি অনুযায়ী এখানে ওইটা ভ্যারি করবে। তো এই থাকা খাওয়ার এই ব্যাপারগুলা কিন্তু একটা ব্যাপার। আর স্কলারশিপের ওই যে ওর পার্টটা ছিল যদি স্কলারশিপ পাওয়া যায়, তার মানে স্কলারশিপ ও ধরে নিচ্ছে হচ্ছে যদি বলি যে শুধু টিউশন ফির ব্যাপারটা, এটা যদি ও মিন করে থাকে তাহলে থাকা খাওয়ার ব্যাপারটা এটা। আর যদি বলি যে টিউশন ফিও আমি পাইছি, আমি থাকা খাওয়ার টাকাও আমার ইউনিভার্সিটি দিবে, ও যদি তারপরে কত খরচ এটা জিজ্ঞেস করে, তাহলে আমি বলবো এরপরে লিটারালি অস্ট্রেলিয়াতে কোনো কোনো খরচ খরচই নেই। দেয়। যেমন আমি আমি যদি বলি আমার হচ্ছে $21,500 খরচ গেছিল। $21,500 ভিতরে আমাদের প্লেন ফেয়ার ছিল প্রায় $6,000 মতো, $5,500 মতো। তারপরে আমার ফুল ফ্যামিলির হেলথ ইন্স্যুরেন্স হলো 4 বছরের জন্য ছিল প্রায় $15,500। আর ভিসা ফি ছিল হচ্ছে $600 মতো। এই যে টোটাল যে খরচটা, আমি এখানে আসার পরে ইউনিভার্সিটি পুরোটা আমাকে ব্যাক দিছে, আমার স্কলারশিপ এটা কভার করে দিছে। তো এটা আবার কিছু কিছু স্কলারশিপ আছে সেখানে তোমার হচ্ছে এই তোমার একার জন্য প্লেন ফেয়ার দিবে, একার জন্য হেলথ ইন্স্যুরেন্স দিবে, তোমার ফ্যামিলি দিবে না। কিছু কিছু স্কলারশিপ আছে তোমার হচ্ছে প্লেন ফেয়ারও দিবে না, ইন্স্যুরেন্সও দিবে না, মাসে মাসে শুধু টাকা দিবে আর টিউশন ফি মাফ হবে। তো এটা কিন্তু স্কলারশিপ টু স্কলারশিপ ভ্যারি করে আর কি। তোমাদের যে বড় ভাই মাসুম যে ইসে গেল জার্মানিতে, মানে এরাসমাসে যে গেল, ও 2টা কান্ট্রিতে মাস্টার্স, তো ওইখানে কিন্তু ওর টিউশন ফি মাপ, সাথে থাকা খাওয়ার টাকা ফুল দিবে, যে টাকাটা দিবে ওর আরো থাকবে আমাকে যেটা বলছে। তবে ওর কিন্তু প্লেন ফেয়ার বা হেলথ ইন্স্যুরেন্স এটা হচ্ছে ওর নিজের করা লাগছে। তো এটা ডিপেন্ড করে কিন্তু তোমার আসলে কান্ট্রি টু কান্ট্রি। আবার স্কলারশিপের টাইপটা কেমন, এটা তোমার কি কি কভার করবে ওই স্কলারশিপে বলে দেয়। কিছু কিছু স্কলারশিপ এমনও আছে যে তোমার 50% মাফ করছে, সে তোমার 60 লাখ টাকা লাগবে, তোমার টিউশন ফি 30 লাখ মাফ করছে, 50% ওইবার দিছে। এরকম স্কলারশিপও আছে যে টিউশন ফি বাকিটা আমাকে কিছুটা, ম্যানেজ করতে হবে। বাকিটা তোমার ম্যানেজ করতে হবে। তো স্কলারশিপের কিন্তু অনেকগুলা ধরন আছে। স্যার বাকিটা আমাকে মানে আমি কি ওখানে গিয়ে বাকি 30 লাখ টাকা ম্যানেজ করতে পারবো মানে পার্ট টাইম জব করে? ওই যে সেটা বললাম, এটা মানে অনেক বেশি পরিশ্রম তোমার করতে হবে। আবারও ব্যাপার আছে, কিছু কিছু কান্ট্রিতে আছে তোমাকে টাইম ফিক্স করে দিবে পার্ট টাইম জবের জন্য। যেমন আমাদের কিন্তু 20 ঘন্টার বেশি এলাও না, মানে আমরা উইকলি 20 আওয়ার্স হচ্ছে আমাদের পারমিশন আছে ওয়ার্ক করার। তার মানে আমি যদি এখন এই হিসাব করি যে আমি হচ্ছে সে ঘন্টায় আমি $30 ইনকাম করলাম, তার মানে আমার সপ্তাহে হচ্ছে $600 ইনকাম, তাহলে আমার মাসে $2,400 বা 2,500 2600 এরকম হবে। তো এই টাকা দিয়ে এখন আমি চিন্তা করি যে আমার থাকা খাওয়া বাবদ, টিউশন ফি বাবদ আমার হবে কি হবে না। যদি না হয় তখন তখন কি করতে হবে, এমন কিছু কাজ করতে হবে যে কাজগুলাতে আমার রেকর্ড থাকবে না, মানে আমার হচ্ছে হাতে তখন টাকা নিতে হবে, আমার অ্যাকাউন্টে টাকা ঢুকতে পারবে না, এটা হচ্ছে অবৈধ হয়ে যায়। কারণ হচ্ছে তোমার পারমিশন দেওয়া আছে বিটায় 20 ঘন্টা, তুমি যদি সপ্তাহে 30 ঘন্টা করো, বাকি 10 ঘন্টা তুমি শো করতে পারবে না। এবং যখন তুমি অতিরিক্ত কাজ করা শুরু করবা তখন তোমার রেজাল্ট খারাপ হয়ে যাবে। কারণ সারাদিন ইউনিভার্সিটি করে 5টা পর্যন্ত, এরপরে 5টার পরে কাজ 10টা 11টা 12টা পর্যন্ত যদি করে, তুমি তাহলে কখন পড়বা আর কখন তোমার রেজাল্ট ভালো করবা। জি স্যার, বুঝতে পারলাম। স্যার একজন কোশ্চেন করেছে যে সাকলাইন মুস্তাক সাকিব নামে, যে ইজ ব্লক মানি রিকোয়ার্ড ফর অল ইন অল কেসেস, জার্মানি বিষয়ে যেটা বলছিলেন স্যার, এটা কি সব দেশে লাগে কিনা?
এটা হচ্ছে ব্লক মানিটা হচ্ছে ইউরোপে ইউজুয়ালি লাগে। আচ্ছা আমাদের স্যার, যে এই অ্যামাউন্টটা কেমন? হ্যাঁ, তোমাদের যে বড় বড় ভাইরা গেছে, যে বেলজিয়ামে যারা গেছে ওদেরও লাগছে। আচ্ছা বেলজিয়ামে ইভিনিং প্রোগ্রাম থেকে গেছে, ডে প্রোগ্রাম থেকে গেছে। জার্মানিতে যারা গেছে ওদেরও লাগছে। তো অ্যামাউন্টটা হচ্ছে বিলো 10 লাখ আর কি। আমার ওকে। যতটুকু মনে পড়ে 8.5 লাখ বা 9 লাখের মতো। তো এর ভিতরে আমি নাম বলবো না, দুইটা ছেলের কথা বলি। ওরা দুজন হচ্ছে আত্মীয়দের কাছ থেকে ধার করছে। ওদের কোনো একজন মনে হয় ওর বাবার অল্প একটু জমিও সেল করা লাগছে এটার ব্যাপারে, বা বন্ধক রাখছে এরকম। তো এইভাবে সামহাও ম্যানেজ করছে। এরপরে ওইখানে যে 8-9 মাস পরেই টাকা রিটার্ন দিয়ে দিছে। কিভাবে? মনে করো ওই যে 8 মাসে সে কথা কথা 40,000 করে উঠলো, তার মানে 3,20,000 টাকা ও হলো ওইখানে রিটার্ন পাইছে। আর ও হচ্ছে যে পার্ট টাইম জব করতো, ওইটাতে দেখা গেছে যে 1500-1600 ইউরো পার মান্থে ও ইনকাম করছে। তার মানে ও তো খরচ আসলে 400-500 ইউরো, বাকি 1,000 ইউরো মানে বাংলাদেশি টাকা 1 লাখ টাকা কিন্তু ওর জমতেছে। তো ওই 8 মাস 9 মাস কাজ করলেই তো ওই টাকাটা ও রিটার্ন দিয়ে দিতে পারে। জি স্যার, বুঝতে পারছি। স্যার একজন কোশ্চেন করেছে, স্যার আমি ত্রিপলিতে গ্রিন ইউনিভার্সিটিতে ভর্তি হতে চাচ্ছি, কিন্তু অনেকে বলে সিএসসি তে ভর্তি হতে বলছে, মানে সে বুঝতে পারছে না যে ত্রিপলি নিবে নাকি সিএসসি নিবে। আচ্ছা, আহ, তানজিম নামে একজন একটা কমেন্ট করছে। তো এটা আসলে আমি স্পেসিফিক কোনো কিছু রিকমেন্ড করব না। আমাদের যদি একটু বলি আর কি, যে আমাদের 86টা ইউনিভার্সিটিতে আমি যখন 2019 ছিলাম, বাংলাদেশে 86 ইউনিভার্সিটি আছে যাদের হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং আছে আর কি সাবজেক্টটা। আচ্ছা এর ভিতরে গ্রিন ইউনিভার্সিটি হলো 11তম সদস্য ছিল আইইবির। আমাদের যে ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ যেটা আছে, আইইবি যেটা বলে। হুম, তো গ্রিন ইউনিভার্সিটি হলো 11তম সদস্য ছিল, এবং তখন হলো লেটেস্ট, মানে ওই 86টা ইউনিভার্সিটির ভিতরে মাত্র 11টা ইউনিভার্সিটি আছে যাদের ট্রিপলি হচ্ছে ওই আইবি স্বীকৃত। তার মানে আমাদের এখানে ট্রিপলি বলো বা সিএসসি এটাও কিন্তু আইবি স্বীকৃত। সো এখানে কোয়ালিটি নিয়ে কোনো ধরনের ডাউট নাই, তোমার যেটা ভাল লাগে তুমি এটাতে ভর্তি হতে পারো। এখানে জব মার্কেটে তোমার সে আমি প্রোগ্রামিং এর কথা বলতেছি। প্রোগ্রামিংটা হলো কি, তোমার চিন্তা, তুমি প্রোগ্রাম ডেভেলপ করবে। এখানে কিন্তু ফিজিক্যালি তুমি হার্ডওয়্যার কিছু একটা বানাচ্ছো এরকম না, তুমি সফটওয়্যার ডেভেলপ করতেছো। তো প্রোগ্রামিং এ যদি তোমার অনেক আগ্রহ থাকে তুমি সিএসসি তে যেতেই পারো। তোমার যদি মনে হয় না স্যার আমি হচ্ছে পাওয়ার সেক্টরে জব করতে চাই, আমি কমিউনিকেশনে জব করতে চাই, বা আমি বায়োমেডিকেলে জব করতে চাই, তুমি ইলেকট্রিক্যালে আসতেই পারো। ইলেকট্রিক্যাল থেকে তুমি আম, এটাতে যেতে পারবা। তুমি সফটওয়্যার ইলেকট্রিক্যাল থেকেও তুমি সফটওয়্যার ডেভেলপমেন্টে যেতে পারবা। যেটা বলতেছিলাম যে আমার বড় ভাই কিন্তু বুয়েটে ইলেকট্রিক্যালে পড়ছে। সে যখন জার্মানিতে যায় ইলেকট্রিক্যালে মাস্টার্সে গেল। তো মাস্টার্সে যে থিসিসটা করছে আবার হচ্ছে কমিউনিকেশনে, আইটিতে। পরে পিএইচডি করলো আইটিতে, এখন সে হচ্ছে সফটওয়্যার ডেভেলপ করে। তার মানে ইলেকট্রিক্যালের তার আসলে কিছুই নাই, সে প্রোগ্রামিংটা ভালো লাগতো, এবার চলে গেছে। ওইদিকে তো চলে গেছে। তো ওয়ার্ল্ড ওয়াইডে কিন্তু তোমার এখন প্রোগ্রামিং এ জয় জয়কার। তুমি সিএসসি হুম, তে ভর্তি হলে বিশ্বের যে কোনো দেশে যেতে পারবা। তুমি ট্রিপলি তে ভর্তি হতে হলে বিশ্বের যে কোনো দেশে যেতে পারবা। কারণ ইঞ্জিনিয়ারিং যে কোনো একটা ইঞ্জিনিয়ারিং দিয়ে দুনিয়া চলতেছে না, সবগুলা ইঞ্জিনিয়ারিং এর সমন্বয়ে কিন্তু দুনিয়া চলে। সুতরাং তোমার তুমি নিজে যেটাতে হচ্ছে আগ্রহ ফিল করো বেশি, যে না আমি এই সেক্টরে যেতে চাই, তুমি সেই অনুযায়ী ট্রিপলিতে ভর্তি হতে পারো, সিএসসি তে ভর্তি হতে পারো, এমনকি তুমি চাইলে টেক্সটাইলেও ভর্তি হতে পারো, যদি মনে হয় যে না আমি দেশে টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে কাজ করতে চাই। ইঞ্জিনিয়ারিং এর জন্য তোমার মনটা কোন দিকে টানে তুমি সেই অনুযায়ী ভর্তি হও। আমি এনশিওর করতে পারি, আমি 3টা ডিপার্টমেন্টই কাছ থেকে দেখছি। আমাদের গ্রিন ইউনিভার্সিটির যে টিচার্স এর কোয়ালিটি, আমাদের যে সিলেবাস কারিকুলাম, এতে গ্রাজুয়েটরা যে 4 বছরে যে নলেজটা গ্যাদার করতেছে, এটা অবশ্যই ওয়ার্ল্ড ওয়াইড টপ লেভেল, হ্যাঁ ওয়ার্ল্ড লেভেলের একটা নলেজ। সো নিঃসন্দেহে তুমি ভর্তি হতে পারো। ওকে স্যার, থ্যাংক ইউ। তারপরে যদি কারো কোনো কোশ্চেন থাকে, জাস্ট ড্রপ দেম ইন দ্য চ্যাট বক্স, উইল ডেফিনেটলি অ্যাড্রেস দেম। আর আমাদের তারপরেও একটা গ্রুপ আছে ফেসবুকে, আমাদের গ্রিন ইউনিভার্সিটি যে অনেক স্টুডেন্ট আছে যারা হচ্ছে টার্গেট করতেছে যে তারা গ্রাজুয়েশন পর বাইরে যাওয়ার যাবে বা তাদের ইচ্ছা এরকম। সো আমাদের ফেসবুকে এরকম একটা গ্রুপ আছে, আমি লিঙ্কটা চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। সো ইফ ইউ গাইজ ইন্টারেস্টেড জাস্ট জয়েন দেম। ওকে স্যার, আমি মনে হয় আরো দু একটা কোশ্চেন নিয়ে আমরা প্রোগ্রামটা শেষ করে দিব। আমাদের অলমোস্ট 1.5 ঘন্টা হয়ে গেছে।
স্যার একটা হচ্ছে আই ওয়ান্ট টু নো অ্যাবাউট দ্য প্রসেস হাউ টু অ্যাপ্লাই ইন এমএসসি ইন অ্যাব্রড। আচ্ছা, প্রসেসটা আমি স্টেপ বাই স্টেপ বলি। ফার্স্ট হ্যাঁ অফ স্যার অল তোমার অবশ্যই। হচ্ছে, মনে করো তোমার হচ্ছে আইএলটিএসটা রেডি, তোমার ব্যাচেলরটা হয়ে গেছে, তুমি ব্যাচেলরের লাস্ট সেমিস্টার থেকে এক্সপ্লোর করা শুরু করতে পারো, অথবা ব্যাচেলরটা শেষ হচ্ছে তারপর থেকে শুরু করতে পারো যে ইউনিভার্সিটি ঘাটাঘাটি। এবং সবার আগে সতর্কীকরণ করি, কোনো এজেন্সির কাছে যাবা না, এজেন্সি দিয়ে কোনোদিনই হবে না, এটা তোমাকে করতে হবে। এবং এটা কিভাবে করবা? টিচারদের কাছে যাবা, এইসব সেমিনারে যুক্ত হবা, বড় ভাইদের কাছে যাবা, বড় ভাইরা কই থাকে, এটা ফেসবুকে একটা বড় প্ল্যাটফর্ম, এটার মাধ্যমে তোমরা যুক্ত হতে পারবা। তো এখন তোমার হচ্ছে কান্ট্রি সিলেক্ট করো যে তুমি কোন দিকে যেতে চাও, ঠিক আছে? আহ, এখন তুমি কি ইউরোপে আসবা, নাকি অস্ট্রেলিয়াতে, নাকি আমেরিকাতে, নাকি এশিয়াতে? তো এখন তারপরে হচ্ছে মাস্টার্সটা সারা দুনিয়াতে দুই ভাবে হয়, একটা হলো কোর্স ওয়ার্ক মাস্টার্স, একটা হচ্ছে ফুলি রিসার্চ। কোর্স ওয়ার্ক মাস্টার্সটা কেমন হবে? তোমরা ব্যাচেলর যেরকম কোর্স, ওইখানে মনে করো 2 বছরে সে 10টা 20টা কোর্স থাকলো, ওই কোর্সগুলো করবা, ক্রেডিট থাকবে, ওটাতে পরীক্ষা দিবা, সিজিপি আসবে। আর শেষের দিকে 12 ক্রেডিটের, ইউজুয়াল স্ট্যান্ডার্ড হচ্ছে 12 ক্রেডিটের একটা থিসিসের মতো থাকে। এটা হলো কোর্স ওয়ার্ক মাস্টার্সের একটা স্ট্রাকচার। আর সেকেন্ড যেটা আছে হচ্ছে রিসার্চ বেস মাস্টার্স, মানে ওই 2 বছরে তোমার কোনো কোর্স করতে হবে না, ওটাও ছোটখাটো একটা পিএইচডির মতো। তো ওটা একটা রিসার্চ বেস মাস্টার্স বলে। প্রফেসরের কোনো একটা ফান্ড থাকবে, কোনো একটা রিসার্চ ফান্ড, মনে করো কোনো একটা সোলারের ফান্ড কোনো এক প্রফেসর নিল, তুমি তার টিমের সাথে যে কাজ করলা, ওইটার উপরে গবেষণা করতে থাকলা, তুমি তোমার প্রফেসরের হেল্প করলা, ওইটা থেকে একটা আউটকাম আসবে, ওইটা প্রফেসর হয়তো ইন্ডাস্ট্রিতে দিবে। ওইটা তোমার 2 বছরে তুমি যতটুক কাজই করো, পুরা কাজটা যে তোমার করতে হবে তা না, ওই 2 বছরে যতটুক কাজই করো, ওই কাজটার উপরে হচ্ছে তুমি, তোমার ডিগ্রিটা হয়ে গেল, শেষ। তো দুইটা বললাম, একটা হচ্ছে কোর্স ওয়ার্ক আর একটা হচ্ছে রিসার্চ ওয়ার্ক। এখন কোর্স ওয়ার্কের জন্য যেটা হয় কি, কোর্স ওয়ার্কের জন্য ইউজুয়ালি সুপারভাইজারদের সাথে বা প্রফেসরদের সাথে যোগাযোগ করা লাগে না। তুমি কোর্স ওয়ার্কে মাস্টার্স করতে চাইলে মেইনলি অ্যাডমিশন সেকশনে, তুমি ওই ইউনিভার্সিটি অ্যাডমিশন সেকশনে যোগাযোগ করবা। তো কোন একটা ইউনিভার্সিটি ওয়েবসাইটে তুমি ঢুকবা, তুমি যে কান্ট্রি, মনে করো জার্মানিতে যেতে চাও, তুমি কাসেল ইউনিভার্সিটি একটা আছে, ওইটাতে যেতে চাও, ইউনিভার্সিটি অফ কাসেলের ওয়েবসাইটে ঢুকলা, ওদের যে ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিতে ঢুকলা, তারপর দেখবা যে ট্রিপলিতে মাস্টার্স করায় কোন কোন ফিল্ডে, সব ফিল্ডে কিন্তু মাস্টার্স হয় না। এমন হতে পারে যে ম্যাটেরিয়ালস টেকনোলজি মাস্টার্স আছে, রিনিউয়েবল এনার্জি মাস্টার্স আছে, কমিউনিকেশনের উপরে মাস্টার্স আছে। তুমি কোনটাতে করতে চাও, ওইটাতে কি কি ক্রাইটেরিয়া, এই জিনিসগুলো তুমি নোট আউট করো, কোনো এক জায়গায় একটা ওয়ার্ড ফাইল বানাও, যে লিখলা যে জার্মানি, তারপর লিখলা ইউনিভার্সিটি অফ কাসেল, ইউনিভার্সিটি অফ মিউনিক, ব্যামবার্গ ইউনিভার্সিটি, তারপরে হচ্ছে এরকম করে যতগুলো আছে, যে স্টুটগার্ট ইউনিভার্সিটি। তো এই ইউনিভার্সিটি গুলা তুমি জার্মানির একটা লিখলা, পাশে আর একটা কলামে লিখলা যে ওদের ডেডলাইন কবে, কবে অ্যাপ্লিকেশন করতে হবে, অ্যাপ্লিকেশনে কি কি লাগে, আইএলস এত লাগে, রিকমেন্ডেশন লেটার কয়টা লাগে। রিকমেন্ডেশন লেটার একটা ব্যাপার, এটাই তোমার ব্যাচেলর থেকে তোমার প্রফেসর, মানে টিচাররা দিবে আর কি, যে ওই সিলেক্ট কোন কাজে কেমন কি, একটা এক পাতা, যে টেস্টিমোনিয়ালের মতো, যেমন স্কুল কলেজ থেকে আমরা যেরকম নেই, ওইরকম একটা ব্যাপার। ওটা তোমার একাডেমিক, শুধু তোমার চরিত্র কেমন ছিল ওইগুলা বলবে না, বলবে কি একাডেমিক তোমার নলেজ কেমন, হার্ডওয়ার্ক কিনা, এইগুলা বলে আর কি। তো রিকমেন্ডেশন লেটার, তো ওইগুলা লাগে। তারপরে একটা লাগে হচ্ছে তোমার ওই লেটার অফ ইন্টারেস্ট বলে, এলওআই বলে, ওটার অন্য আরেকটা নাম কি আছে, এলওএম বলে, লেটার অফ মোটিভেশন বলে জার্মানিতে। ওটা নিজে নিজে লিখতে হয়, যে কেন তুমি যে ওই ওই সে ডিপার্টমেন্টের ওই ওই সাবজেক্টটা পড়তে চাও, ওটা নিজে নিজে লিখতে হয়। যে আমি হচ্ছে এখানে গ্রিন ইউনিভার্সিটি, আমি কথার কথা তুমি হচ্ছে কমিউনিকেশনে মাস্টার্স করবা, তাহলে তুমি এখানে লিখবা যে আমি গ্রিন ইউনিভার্সিটি 4 বছর পড়ছি, এর ভিতরে কমিউনিকেশনে এই কোর্সগুলা পড়ছি, এইগুলা পড়তে যে আমার এখানে ভালো লাগছে, আমার আগ্রহ তৈরি হয়েছে। এবার তোমার ব্যাচেলার গেল, মাস্টার্স ওটা লিখতে হয়েছে কি, তোমার ভার্সিটিতে হচ্ছে এই কোর্সটা আছে, এখানে এই এই কোর্সগুলো আমি দেখলাম, এগুলা পড়লে আমার নলেজটা গ্যাদার হবে, আমি আগ্রহ পাইছি, তাই আমি তোমার এখানে পড়তে চাই। তারপর এরকম করে লেটার অফ মোটিভেশন, নিজে নিজে মোটিভেট করতেছে, এরকম আর কি। এগুলো আছে ইউরোপে লাগে আর কি, আমি কোর্স ওয়ার্ক মাস্টার্স এর কথা বলতেছি এটা। তো এইগুলো হচ্ছে কি করবা, এইগুলা দিয়ে কমিউনিকেট করবা সরাসরি অ্যাডমিশন অফিসে। ওরা তখন হচ্ছে ওই
অ্যাডমিশনের ডেডলাইন অনুযায়ী সবাই আবেদন করে, এর ভিতর থেকে যাবে যাদের নেয়। তো ইউনিভার্সিটি গুলাতে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য আলাদা কোটা থাকে, সো ইউজুয়ালি তুমি অ্যাডমিশন পেয়ে যাবে। সিজিপিএ 3 এন্ড অ্যাবাভ থাকলে অ্যাডমিশন হয়েই যাবে, এতে কোনো ভুল নাই। 99% হবে, এটা শিওর। কারণ সিজিপিএ 3 আছে আর আইএলস এ তোমার 6 আছে, জার্মানি যে কোনো ইউনিভার্সিটিতে অ্যাডমিশনটা 99% শিওর হয়ে যাবে আর কি। তো এটা হলো তোমার কোর্স ওয়ার্ক। এখন রিসার্চ ওয়ার্কে যাইতে হলে বা স্কলারশিপ পাইতে হলে সেটা হচ্ছে কি, তখন হচ্ছে তোমার ওই ইসে ইউজুয়ালি হইতেছে তোমার রিসার্চ মাস্টার্সে যাইতে হবে। স্কলারশিপ গুলো রিসার্চের স্টুডেন্টদের দেয়, সেটা মাস্টার্সেরও হোক অথবা পিএইচডির হোক। এই ক্ষেত্রে হচ্ছে তোমার ওই সেই আবার ওয়েবসাইটে গেলা, ডিপার্টমেন্টে গেলা, এবার ডিপার্টমেন্টে কোর্সে না দেখে ওই ডিপার্টমেন্টে দেখতে হবে। টিচার কারা আছে টিচারদের খুঁজতে হবে। টিচারদের প্রোফাইল ক্লিক করে করে দেখবা, মনে করো তুমি রিনিউয়েবল এনার্জিতে মাস্টার্স করতে চাও, তাহলে দেখবা যে রিনিউয়েবল এনার্জিতে কোন কোন প্রফেসর কাজ করে, ওখানে লেখা আছে যে এই প্রফেসর কি কি পাবলিশ করছে। ওই পাবলিকেশন লিস্ট করলে দেখতে পারবা যে কে রিনিউয়েবল এনার্জি, কে কমিউনিকেশন, কে ম্যাটেরিয়ালস, কে কোন সাইডে করে। তাহলে যখন দেখবা যে এরকম এরকম, তখন হচ্ছে মেল ছড়া শুরু করতে হবে ওই প্রফেসরের পার্সোনালি, যে হেডিং টেডিং দিয়ে পরে ভিতরে অল্প কথাই লিখলা যে আমি আমার এই করছি, মনে করো রিনিউয়েবল এনার্জিতে, এ বলবো যে আমি হচ্ছে এরকম করে আমার আন্ডার গ্রেডে আমি এরকম কোর্স করছি, আমার এরকম একটা কনফারেন্স পেপার আছে রিনিউয়েবল এনার্জিতে, তারপরে সাথে আমার এই কাজ মিলে যাচ্ছে। এরপরে হচ্ছে তার যে কাজ করছে ওইখান থেকে তোমার যেটা মিলে ওরকম একটা দুইটা পেপারের কথা বলবা, যে আমি এই পেপারটা করছি, এই পেপারে আপনি এই কাজ করছেন, এই পেপারটা করছি, এই কাজ করছেন, আমার খুব আগ্রহ তৈরি হয়েছে, আমি আরো ফার্দার কাজ করতে চাই, আমার নেন। তো এটা তো আমি মনে করো আমার মতো করে বলছি, এটা একটু সুন্দর করে ইংলিশে আমি তো হ্যাঁ এটা ফর্মালি বলা যায়, ফর্মালি লিখতে পারে একটু। হ্যাঁ ফর্মাল ইমেল দিলে তখন সে নিক বা না নিক তোমাকে একটা রিপ্লাই দিবে যে এখন না কবে, বা ঠিক আছে তুমি করো। সে যখন তোমার কনফার্ম করবে যে তুমি অ্যাপ্লাই করো, তখন বলবে যে আমি তো আমি স্কলারশিপ চাচ্ছি, ফাইন্যান্সের ব্যাপারটা তখন ক্লিয়ার হয়ে নিতে হবে যে আমি তো এরকম চাচ্ছি, তোমার টাকা আছে কিনা, ফান্ড আছে কিনা। তখন যদি বলে যে কোনো অসুবিধা নাই, তুমি আসো, আমি তোমার টিউশন ফি সহ, এটা বিশ্বের যে কোনো দেশের জন্য প্রযোজ্য, টিউশন ফি সহ তোমাকে হচ্ছে আমি মান্থলি এত টাকা দিব, তুমি আসো। তো সে প্রফেসর যদি এটা অ্যালাউ করে দেয়, ওইটা হয়ে গেল আর কি। আবার কিছু কিছু স্কলারশিপ আছে যেটা হচ্ছে ইউনিভার্সিটি থেকে দেয়, প্রফেসরের হাতে থাকে না, কিন্তু ওই প্রফেসরের ম্যানেজ করে নিতে হয়, আগে থেকে সুপারভাইজার ঠিক করে দিতে হয়। কারণ ওই তখন তুমি স্কলারশিপের জন্য আবেদনটা করতেছো, ওই সুপারভাইজারের নামটা ওইখানে দিয়ে দিতে হয়, যে আমি অমুক সুপারভাইজারের সাথে কমিউনিকেট করতে ইজি হয়ে যায়। হ্যাঁ সে বলছে কি যে সে আমাকে সুপারভাইজার হিসেবে সে আমার এখানে সুপারভাইজ করবে, সবকিছু ঠিকঠাক আছে, এই যে হলো আমার কাজের আমি কি করব, এটা রিসার্চ প্রপোজাল বলে আর কি। ওই ক্ষেত্রে একটা রিসার্চ প্রপোজালটা রেডি করতে হয়, মানে আমি আগামী 2 বছর মাস্টার্সে যে কি কাজ করব একটা ধারণা দেওয়া। তুমি যে ঠিক ওই কাজটাই করবো ওটা কিন্তু 100% ঠিক না, বাট একটা ধারণা তৈরি করা যে হ্যাঁ আমি এই কাজটা করব। তো রিসার্চ প্রপোজাল কিভাবে লেখা ওটা একটা অন্য চ্যাপ্টার। তো ওই রকম একটা লিখলে তারপর হচ্ছে তোমার ওই ইউনিভার্সিটি থেকে তখন তোমার দেখবে যে ওর কি কি আছে, তাইলে ওর কি আসলে এই অনুযায়ী কি স্কলারশিপ দেওয়া যায় কিনা। একটা ইউনিভার্সিটিতে বিভিন্ন ধরনের স্কলারশিপ থাকে, কিছু বললাম না, কিছু স্কলারশিপ আছে তোমার টিউশন ফি মাফ করে দিবে, তোমাকে কোনো টাকা দিবে না। কিছু ইউনিভার্সিটি আছে মানে স্কলারশিপ আছে যে তোমার 50% টিউশন ফি মাফ করছে, আর কোনো কিছু নাই, বাকি 50% টাকা তোমার দিতে হবে, থাকা খাওয়া তোমার। কিছু স্কলারশিপ আছে পুরা টিউশন ফি মাফ, আর থাকা খাওয়ার জন্য ভালো একটা অ্যামাউন্ট দিবে। কিছু স্কলারশিপ আছে টিউশন ফি মাফ, থাকা খাওয়ার টাকা দিবে, তোমার জামাই আদর করে প্লেনে আসবা সেই টাকাটা দিবে, তুমি ফ্যামিলি আনতে চাইলে তোমার সেই ওইরকম টাকা দিবে। তো এইগুলা স্কলারশিপ টু স্কলারশিপ ভ্যারি করে। তো প্রসেসটা কিন্তু এরকমই। স্যার একজন খুব ইন্টারেস্টিং একটা কোশ্চেন করেছে, আমি কোশ্চেনটা একটু ডিসপ্লেতে দেখাই। সেটা হচ্ছে স্যার আপনাকে দেখে অনেক ভালো লাগলো, তারপর হচ্ছে যে অনেক ইউনিভার্সিটি থেকে আইএলটিএস 5.5 স্কোরে স্কলারশিপ দিয়ে দেয়, কিন্তু এমবাসি থেকে ভিসা অ্যাপ্রুভ করে না, সেক্ষেত্রে আমরা কি করতে পারি? আচ্ছা আমি একটা স্ট্রেট ফরওয়ার্ড কথা বলি, যদি কোনো ইউনিভার্সিটি তোমাকে যদি অ্যাডমিশন অফার লেটার দেয়, অ্যাডমিশন অফার লেটার মানে বুঝছো যে স্কলারশিপ দিক বা না দিক, তুমি ভর্তি হইতে পারছো এরকম একটা চিঠি দিয়ে দেয়।
শুধুমাত্র ওই অ্যাডমিশন অফার লেটারটাই যথেষ্ট তোমার জন্য ভিসা পাওয়ার জন্য। মানে 90% সময় শুধুমাত্র অ্যাডমিশন অফার লেটার দিয়ে তুমি হয়ে কি ভিসাটা তুমি পেয়ে যাবা। এখন ব্যাপার হচ্ছে বাকি 10% কি হবে, বাকি 10% হচ্ছে যদি তোমার এখন স্কলারশিপ আছে কিনা, স্কলারশিপের পরিমাণ কত, তুমি ওইখানে যে সার্ভাইভ করতে পারবা কিনা, এইসব ব্যাপার আছে। অনেক সময় ভিসা ডিনাই হয়ে যায়, অনেকে একবারের জায়গায় দুইবার, অনেকে আছে ইউএসএ তে স্কলারশিপ পাইছে পিএইচডি তে, আমাদের টিচাররাই অনেকে ফার্স্ট টাইমে ভিসা পায় না, সেকেন্ড টাইম পায়। তো এটা হচ্ছে কি লাখও একটা ব্যাপার আছে। ও যেটা আইএলস এর কথাটা বললো, আইএলস এর এটা তো কিছু কিছু ক্ষেত্রে ওরা এটা ধরে, তবে ফাইন্যান্স হলো অন্যতম বড় একটা ইস্যু, যেখানে হচ্ছে তোমার ভিসাটা ডিনাই হয়ে যায়। যে ছেলে ওইখানে ফাইন্যান্সিয়াল, যেমন জার্মানিতে তুমি অ্যাডমিশন পাওয়া পর্যন্ত কিন্তু তোমার টাকা পয়সা ব্লক মানির কোনো চিন্তাই করার কারণ নাই। কোন একটা ইউনিভার্সিটিতে যখন তোমার অ্যাডমিশনটা হয়ে যাবে, এই ব্লক মানির জন্য হচ্ছে হলো এই এম্বাসি দায়ী। এম্বাসি হচ্ছে তোমার ওই ব্লক মানি না করলে ভিসা দিবে না। এই ব্লক মানি কিন্তু ইউনিভার্সিটির ক্রাইটেরিয়া না, ব্লক মানি হইতেছে ওদের পররাষ্ট্র নীতি, এটা মানে ওদের দেশের ক্রাইটেরিয়া, যে এই ছেলেটা এই দেশে আইসা যাতে এই টাকা পয়সা নিয়ে কোনো হাউকার ভিতরে না পড়ে, এই জন্য আগে থেকে হচ্ছে নিশ্চিত করে নেয়। সো এই ভিসার ক্ষেত্রে ব্লক মানি, কিছু কিছু ক্ষেত্রে আইএলস একটা ফ্যাক্টর। তবে আইএলস নাই এই কারণে ভিসা দেয় না, এটা কিন্তু খুবই রেয়ার কেস, বরাবর কেস না। আমি যদি বলি এরকম যে জার্মানিতে আইএলস এর থেকে আরো অনেক সময় মানুষজন, এই আমিও কিন্তু জার্মানির প্রথম লেভেলটা করছিলাম কোর্সে, ওরা ওই কোর্সটাতে আরো খুশি হয়ে যায়। যদি কেউ শুনে যে প্রথম লেভেল জার্মান ল্যাঙ্গুয়েজের শেষ আছে, ওর আইএলস আছে কি নাই ওগুলা দেখে না, ভিসা এমনি দিয়ে দেয়। সো আইএলস এ কিছু কিছু ক্ষেত্রে মাঝে মাঝে অসুবিধা করে, বাট ওটা কিন্তু এরকম না যে ভিসা দিবে না। আইএলসটা ওটা একটা ইস্যু, বাট ওটা হচ্ছে খুব ইস্যু না যে ওটার জন্য তোমার ভিসাটা ক্যান্সেল হয়ে যাবে। লাক, ফাইন্যান্স, স্কলারশিপ, আদার্স ইস্যু গুলো আছে। সজীব কি হ্যাং হয়ে গেছ? সজীব কি আমরা কি হ্যাং হয়ে গেছিলাম নাকি সজীব? হ্যাঁ স্যার, একটু হ্যাং হয়ে গেছিলাম আমরা। স্যার এখন শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ হ্যাঁ হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। স্যার আমরা অলমোস্ট শেষের দিকে, তা আমি আরেকটা কোশ্চেন নিব, সেটা হচ্ছে স্যার ভিসার ক্ষেত্রে কি আমাদের ব্যাংক স্টেটমেন্ট শো করা লাগে কিনা? আচ্ছা, ব্যাংক স্টেটমেন্ট আমি যখন মালয়েশিয়াতে গেছিলাম, যদিও আমার স্কলারশিপ ছিল, তারপরে ওরা ব্যাংক স্টেটমেন্ট আমাকে শো করতে বলছিল। ঠিক আছে, তারপরে কোনো একটা সময় ইউরোপে যাইতে গেলেও তোমার শুধু ব্যাংক স্টেটমেন্ট শো করলেই হইতো। এই ব্লক মানির এই প্যারাটা হচ্ছে গত কয়েক বছর ধরে হচ্ছে এটা চালু হয়েছে আর কি, যে তোমার এই দিক থেকে যদি তোমার ইভেন বাবা মাও লাগে না, কোনো আত্মীয় স্বজন যদি লিখিত দিত যে আমার এই হয়, আমার অ্যাকাউন্টে এই যে টাকাটা আছে, প্রচুর টাকা পয়সা আছে, ও ইনশাল্লাহ ও যাক বিদেশে, কোনো ফাইন্যান্সিয়াল ক্রাইসিস হলে আমি তো আছি, এরকম একটা স্টেটমেন্ট ব্যাংক থেকে নিত আর কি। তো ওইটা হচ্ছে সব দেশেই কিন্তু আসলে ব্যাংকের স্টেটমেন্ট ওইভাবে লাগে না, তবে কিছু কিছু ক্ষেত্রে এই ব্যাংকের স্টেটমেন্টটা লাগে আর কি। স্কলারশিপ থাকলে আবার ওই স্টেটমেন্ট না দিলেও হয়। স্কলারশিপে যদি তোমার টিউশন ফি, থাকা খাওয়ার টাকা ওরা দেয়, তাহলে স্টেটমেন্ট না দিলেও চলে। থ্যাংক ইউ স্যার, বুঝতে পারলাম। আমরা অনেক কোশ্চেন আসতেছে আর কি কমেন্ট বক্সে। এনি আদার কোশ্চেন আছে নাকি এখানে অ্যাড্রেস করার মতো? স্যার আমরা অনেকক্ষণ ধরে লাইভে ছিলাম, আমাদের অনেক অনেক কোশ্চেন আসতেছে। স্যার আমাদের এখানে যা কোশ্চেন আসতেছে, এই কোশ্চেন গুলো অলরেডি আমরা অ্যাড্রেস করেছি আই থিংক। মিনিমাম কি পরিমাণে স্টেটমেন্ট শো করা লাগে স্যার, এটা একজন জানতে চাচ্ছে। আচ্ছা, ওইটা এটা হচ্ছে
কিছু কিছু স্পেসিফিক কান্ট্রিতে মেনশন করে দেয় যে আমার হচ্ছে তোমার ভিসার জন্য আবেদন করতে হলে ব্যাংকে এত শো করা লাগবে, কিছু কিছু কান্ট্রিতে এটা মেনশন করে দেয়। আর নর্মালি হচ্ছে কি যেটা তোমার আহ, তোমার হচ্ছে কোনো টিউশন ফি লাগতেছে না, থাকা খাওয়া বাবদ তুমি খরচটা তোমার লাগবে, তাহলে ওই 2 বছর থাকতে খাইতে যে টাকাটা আনুমানিক স্ট্যান্ডার্ড লাগে ওইরকম একটা শো করলেই হয়। ইসিটিএস এর ক্রেডিটের মধ্যে ডিফারেন্সটা কি? ইসিটিএস টা জিনিসটা কি বলতো, আমার স্যার একটু গুগল ইসিটিসি করতে এর হবে। ক্রেডিটের মধ্যে ডিফারেন্সটা কি? আমি তাহিল আমি কোশ্চেনটা বুঝতে পারিনি স্যার, আমি ও আমার জানা নেই আচ্ছা আচ্ছা সঠিক এটা কি। আচ্ছা আচ্ছা, না না বুঝছি। আমি প্রথমে ভুলে গেছিলাম, এটা হচ্ছে আচ্ছা তাহলে আমরা এটা না হচ্ছে হয় ওই যে কোশ্চেন স্যার আমরা এটা মানে ইউরোপিয়ান আর নিতে ক্রেডিট পারছি না, ট্রান্সফার আমাদের স্যার এজেন্সি। পার্টিসিপেন্টস আস্তে আস্তে ড্রপ করছে এখন। সো আই আচ্ছা থিংক যদি আরো কারো, হুম হুম, হ্যাঁ স্যার বলেন। আমি ওটা যেটা বলছিল ওই যে ইসিটিএস হলো ইউরোপিয়ান ক্রেডিট ট্রান্সফার সিস্টেম, সম্ভবত আমার যতটুকু মনে পড়ে। তো ওটা আহ, ওইটা একটা ওই হিসাব আছে আর কি। ওটা আহ, ওই আমরা গুগলে করলেও পাই। আর ক্রেডিট হচ্ছে ইকুইভ্যালেন্ট করার জন্য মাঝে মাঝে অ্যাসেস করার জন্য কিছু যে ওয়েবসাইটও আছে, কিছু আছে পে করে দিলে ওরা করে দেয়, কিছু আছে ওয়েবসাইটে নিজে করা যায়। তো ওইটা অন্য ইস্যু। ওইগুলা করা লাগলে ওটা কান্ট্রি অনুযায়ী যদি হয়, আমরা নিশ্চিত থাকতে পারি যেসব কান্ট্রিতে ইউজুয়ালি আমরা ইঞ্জিনিয়াররা যাই বিশ্বের যে কোনো দেশে, যদি তুমি 50টা কান্ট্রিও শর্টলিস্ট করো, ওই 50টা কান্ট্রিতে আমাদের ছেলেরা আছে, আমাদের বড় ভাইরা, আমাদের ছোট ভাইরা, আমাদের ফ্রেন্ডরা, আমাদের স্টুডেন্টরা, কেউ না কেউ আছে। সুতরাং তুমি এইসব যে একাডেমিক যে টেকনিক্যাল ইস্যুগুলা, এই ইস্যুগুলা কোনো ব্যাপারই না। এগুলা যে কোনো ধরনের কোয়ারি থাকলে ওই কান্ট্রি অনুযায়ী তুমি অ্যান্সার পেয়ে যাবে ইনশাল্লাহ। সজীব, কি শুনতে পাচ্ছ আমার কথা? ফিনিশ। তো স্যার শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ হ্যাঁ, আমি আমি তো শুনতে পাচ্ছি। স্যার আমরা হ্যাঁ স্যার আমি এখন শুনতে পাচ্ছি স্যার। স্যার আমাদের আরেকটা যে কোশ্চেন ছিল যে গ্রাজুয়েশন কমপ্লিট করার আগে কি এমএসসির জন্য ইউনিভার্সিটি অ্যাপ্লাই করা যায় কিনা। আচ্ছা, সেটাও করা যায়, হ্যাঁ। শহীদুল্লাহ যেটা করছে এটা একটা ভালো প্রশ্ন। ইভেন শুধু ইউরোপে না, বিশ্বের যে কোনো দেশে এটা করা যায়। এটা যেটা হয় কি, তোমার একটা ডেডলাইন থাকে। হ্যাঁ, মানে ডেডলাইন তুমি আগে থেকে হচ্ছে আহ, ই করে দিচ্ছ যে সব শেষ। মনে করো ডেডলাইন ছিল হচ্ছে তোমার ডিগ্রি কমপ্লিট হইতে আর 2 মাস আছে, বাট এখন ডেডলাইন চলে আসে, তাহলে তুমি হচ্ছে এই এর আগের সেমিস্টারের যে রেজাল্ট গুলা, এগুলার কোন একটা স্টেটমেন্ট দিয়ে, সেটা কন্ট্রোলার থেকে হোক বা হেডের কাছ থেকে হোক, একটা নিয়ে সিজিপিএ সহ একটা পেপার সাবমিট করে দিয়ে তুমি এটা পেন্ডিং রাখতে পারো। সামটাইমস আইএলসও পেন্ডিং রাখা যায়। তো ওইটা হচ্ছে পরে সাবমিট করা যায়, পরে ওই ইউনিভার্সিটির সাথে যোগাযোগ করে হুম এডমিশনে ওইটা সাবমিট করা যায়, ওটা অ্যাপ্লাই করা যায়। তবে হ্যাঁ, এরকম না যে 1 বছর 1.5 বছর আগে, ওটা 2-4 মাসের ব্যাপার, যে আমার আর 2 মাস আছে বা আমার আর 1-1.5 মাসের ভিতরে ডিগ্রি কমপ্লিট হয়ে যাবে, ওই অবস্থায় তুমি অ্যাপ্লাই করে দিতে পারো। তখন পরে ডকুমেন্টটা তুমি দিতে পারবা, কোনো সমস্যা নেই। আচ্ছা স্যার আর একটা কোশ্চেন ছিল মনে হয়। আচ্ছা স্যার 2.5 একজনের সিজিপিএ, এখন সে এমএসসি করতে বাইরে যেতে চায়, এখন স্যার এটা কি কোনোভাবে পসিবল কিনা বা তার এখন কি করা উচিত? ও মিজান হচ্ছে আমার ডিরেক্ট স্টুডেন্ট, খুবই প্রিয় একটা স্টুডেন্ট। এখন যদি বলো আচ্ছা স্যার এত কম সিজিপিএ স্টুডেন্ট কেমনে প্রিয় হলো, প্রিয় হয়ে গেছে, এখন কি করা। ও সোলারল্যান্ডে জব করে, অনেক ভালো একটা জব করে। তো এই সোলারল্যান্ডে আমি যদি একটা বলি, বাংলাদেশের প্রথম
যে গ্রিড কানেক্টেড যে আমাদের সোলার পাওয়ার প্ল্যান্ট আছে, এটা হলো তোমাদের টেকনাফে। আমি যখন গ্রিন ইউনিভার্সিটি ছিলাম, ওদের 2 ব্যাচকে আমি নিয়ে গেছি টেকনাফে আর কি, ওই সোলারের ওইটা দেখার জন্য। ওটা একদম সেন্ট মার্টিন যাওয়ার যে জেটিটার ইমিডিয়েট আগে আর কি। মানে ওই সোলার প্যানেলের পরে যে নদীর ওপার হচ্ছে মায়ানমার। তো ওইটাতে কিন্তু এই মিজানের হাত ধরে হচ্ছে ওই পুরা ওই পাওয়ার প্ল্যান্টটা তৈরি হয়েছে। ও নিজে হাতে সোলার প্যানেল বসাইছে এখানে। আমাদের গ্রিনের আরো 3-4টা ছেলে ছিল এখানে। তো সোলারল্যান্ডে ও জয়েন করার পরে এইটা ওর প্রথম প্রজেক্ট ছিল আর কি। ওইখানে ও কাজ করছে। এরপরে বাংলাদেশে অনেক কাজ করছে। ওটা মানে 22 মেগাওয়াটের একটা পাওয়ার প্ল্যান্ট, বাংলাদেশের ফার্স্ট সোলার পাওয়ার প্ল্যান্ট আর কি, গ্রিড কানেক্টেড। তো ও মানে রেজাল্ট হয়তো বা একটু কম, কিন্তু টেকনিক্যাল নলেজ বেশ ভালো, এই জন্য কিন্তু খুব দ্রুত ভালো করছে। এবং ওইখানে সোলারল্যান্ডেও বেশ ভালো পরিচিত এবং বেশ সুনাম আছে। তোমাদের গ্রিন ইউনিভার্সিটিরও সুনাম অক্ষুণ্ণ রাখছে। তো সিজিপি 2.5 নিয়ে যদি ও বাইরে মাস্টার্স করতে চায়, তো এটা অ্যাডমিশনটা হয়তো বা পাবে, স্কলারশিপের জন্য একটু কঠিন হয়ে যাবে। তো আমি ওর জন্য সাজেস্ট করবো, যদি ইউরোপের মার্কেটে যেতে চায়, ইউরোপের মার্কেটে গেলে ওইখানে মাস্টার্স করলে এখানে প্রায় 2-3 বছরের উপরে ওর জব এক্সপিরিয়েন্স আছে। ওইখানে ও মাস্টার্স করার সাথে সাথে ওই সোলার কোম্পানিতে জব পেয়ে যাবে। থ্যাংক ইউ স্যার, অনেক অনেক ধন্যবাদ স্যার। আমরা আর কোনো কোশ্চেন তেমন একটা দেখতেছি না। তারপরেও আমি বলবো, কারণ স্যার সবসময় সবাইকে, বিশেষ করে আমাদের গ্রিনের স্টুডেন্ট যারা ছিল সবাইকে স্যার যে সবসময় স্যার হেল্প করতে রাজি আছে। স্যারকে মানে জাস্ট নক করলেই স্যার সাথে সাথে রিপ্লাই দেন, অথবা স্যারকে ফেসবুকে হোক অথবা ইমেলে হোক স্যারের কাছে আমরা যে কোনো সময় রিচ করতে পারি। তো হোপফুলি আমরা যে কোনো প্রবলেম হলে স্যারকে নক দেবো। বিশেষ করে আমাদের এই হায়ার স্টাডিজ বিষয়ে যে কোনো কোয়েরিজ থাকে বা যে কোনো প্রবলেম, এনিথিং এনি টাইম, আমার মনে হয় স্যার হেল্প করবে অবশ্যই। আর স্যার আপনাকেও অনেক অনেক ধন্যবাদ যে আপনি স্যার এই রাত 11টা আপনার ওখানে টাইম, 11 থেকে স্যার আপনি এই মানে 12টা 48 বাজে আপনার ওখানে এখন, এতক্ষণ স্যার আমাদের সাথে সময় দিলেন। স্যার অনেক অনেক ধন্যবাদ স্যার। আমাদের আশা করি এই ইভেন্টটা করার মাধ্যমে, সেশনটা করার পর অনেক স্টুডেন্টই অনেক ক্লিয়ার একটা ধারণা পেলো যে কিভাবে আমি বাইরে যেতে পারি, বা আমি এখন ফার্স্ট ইয়ারে আছি বা সেকেন্ড ইয়ারে আছি, অনেকে ফোর্থ ইয়ারে, যে তাদের এখন কি করা উচিত, আমার নেক্সট স্টেপটা কি হওয়া উচিত, এই বিষয়ে একটা ক্লিয়ার কনসেপ্ট সবাই নিতে পারলো, আই হোপ। আর তারপরে যদি এটা বাইরে কারো কোনো কোশ্চেন থাকে স্যারকে অবশ্যই করবেন। থ্যাংক ইউ স্যার, and thank you once again for everyone for joining with us. Thank you ধন্যবাদ সজীব। স্যার। আপনি আমি আজকে সারাদিন বেশ বিজি ছিলাম, আর এটা ক্রিসমাসের ছুটি চলে আসছে আমাদের সামনে। গত 2 সপ্তাহ অনেক বিজি ছিলাম আর কি। আচ্ছা, এই জন্য আমি উইকডেজেও প্রচুর কাজ করা লাগছে। তারপরেও আজকে আমি প্রায় 5 ঘন্টার মতো গাড়ি ড্রাইভ করা লাগছে। আমি একটা জায়গায় গিয়েছিলাম ফ্যামিলি সহ, আবার আসছি সন্ধ্যার দিকে, কিছুটা টায়ার্ডও। তারপরেও তোমাদের সাথে এখানে যুক্ত হতে পেরে আমি বরাবরই খুশি হই। আমি খুশি মনেই তোমাদের সাথে যুক্ত হই। আমি গ্রিন ইউনিভার্সিটি ছেড়ে চলে আসছি 2 বছর হয়েছে। তো হ্যাঁ স্যার, আমি এটাই স্যার আমি আমাদের কাছে সবচেয়ে ভালো লাগে যে আপনি আমি যত ব্যস্তই থাকুন। হ্যাঁ, তুমি দেখছো কিনা, আমি যেটা পরে আছি, এটা কিন্তু ট্রিপলিতে 2018 টি শার্ট আর কি, আমার এখনো আছে। এবং এটা রেগুলার মনে করো সুন্দর করে ওয়াশিং মেশিনে ধুয়ে টুয়ে পরিষ্কার করে ইস্ত্রি করে রাখি। আমি এখনো পরি কিন্তু এটা। তো গ্রিনকে আসলে আমি স্যার মন ভালো থেকে লাগলো অন খুবই স্যার করি। টি শার্টটা দেখে। হ্যাঁ, তো মন থেকে অন করি। তোমাদের জন্য আমার সার্বক্ষণিক দোয়া থাকে, যাতে তোমরা সারা দুনিয়াতে ছড়িয়ে পড়ো। তোমরা তোমাদের হ্যাঁ স্যার, দেশের এটাই আমরা দেখি সবসময় যে আপনি যতই ব্যস্ত ইউনিভার্সিটির থাকুন বা নাম। যাই করুন, মানে আমরা কেউ হ্যাঁ, কখনো নক দিলে আপনাকে, বা হচ্ছে কোনো একটা ইভেন্ট যদি আহ, আটকে আটকে যায় আর কি। সো যেটা বলতেছিলাম, যে তোমরা সফল হও, এই দোয়াটা সবসময় করি। আর আমি ভার্চুয়ালি কানেক্টেড হওয়ার চেষ্টা করি। আর তোমরা নিজেরাও উত্তরোত্তর সামনের দিকে এগিয়ে যাও, এই দোয়া করে। আর যারা এখানে সেশনের সাথে যুক্ত হয়েছে, যারা দেখছে, এদের অনেকের সাথে অনেকদিন কথা নাই। আহ, এখানে হয়তো বা কিছু ভার্বাল কমিউনিকেশন আমার হলো, ওদের কমেন্ট পড়লাম। আহ,
ওদের প্রতিও আমার ভালোবাসা ও দোয়া রইলো। ইনশাল্লাহ আমি দেশে সামনের বছর এই টাইমে দেশে যাওয়ার প্ল্যান করতেছি, যদি কোভিড এর রেস্ট্রিকশন গুলা এরকম থাকে বা আরো নর্মাল হয় ইনশাল্লাহ, তাহলে দেখা হবে আল্লাহ বাঁচালে। সবাই আমার জন্য দোয়া করবা, তোমরা ভালো থাকবা। আল্লাহ তাআলা যতদিন আমাদের দুনিয়াতে রাখে আমরা যাতে সমাজের জন্য, নিজের জন্য, মানবতার জন্য কাজ করতে পারি। আমাদের হ্যাঁ স্যার, যে অবশ্যই। অবদানটা এটা ম্যানকাইন্ডের জন্য যাতে হয়, এই জন্য আমরা হচ্ছে জাতি বলো, ধর্ম বলো, বর্ণ বলো, এগুলা ভেদাভেদের ঊর্ধ্বে যে আমরা আমাদের ইঞ্জিনিয়ারিং সেক্টর, আমাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং সেক্টরটাকে সামনে পজিটিভলি এগিয়ে নিয়ে যেতে পারি, এই জন্য বিভিন্ন লেভেল থেকে আমাদেরকে একত্রে কাজ করতে হবে। সো আমি ধন্যবাদ জানাই তোমার এত সুন্দর উপস্থাপনার জন্য। আমি ধন্যবাদ জানাই আমাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের জন্য, স্পেশালি শিহাব স্যার এবং তার ফুল যে ব্যাটালিয়ানটা আছে, খুবই স্ট্রং একটা ব্যাটালিয়ান। আমি গ্রিন ইউনিভার্সিটির প্রতিও কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। ওইখানকার এই 4-5 বছরের যে এক্সপিরিয়েন্সটা আমার এই স্কলারশিপের জন্য, ওই এক্সপিরিয়েন্সটা অনেক কাজে লাগছে। আমি খুবই আনন্দিত তোমাদের সাথে যুক্ত হতে পারে। ধন্যবাদ। ওকে স্যার, অনেক অনেক ধন্যবাদ স্যার। আর নেক্সট ইয়ারে অবশ্যই আসলে স্যার আপনার সাথে দেখা হবে। আচ্ছা, তাহলে আমরা আজকের মতো এই সেশনটা শেষ করে দিচ্ছি। আর আপনাকে স্যার অসংখ্য ধন্যবাদ, সারাদিন ব্যস্ততার পরেও স্যার আমাদেরকে সময় দিলেন। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ সজীব। তাহলে আমরা স্যার সেশনটা শেষ করে দিচ্ছি। হ্যাঁ শিওর শিওর, ওকে স্যার, থ্যাংক ইউ। হ্যাঁ ভালো থাকবেন। হ্যাঁ, আল্লাহ হাফেজ। ওকে স্যার, আবার কথা হবে। হ্যাঁ শিওর, ইনশাল্লাহ।